ও প্রথম দিনে লিখে আনলো পিনাড়ে পলাশের বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে বতরে পিরিতি ফুল ফোটে। আকাশমতো শোনায়, এটা আমেরিকাতেও পরিবেশিত হয়েছে এবং এক একজন ভালো শিল্পীর কণ্ঠে হয়তো কোটি শ্রোতা শুনে, এরকম রেকর্ড আছে। তো সে গানটা নিয়ে বিকাল 3-4টার সময় আমার বাড়ি চলে আসে। আপনার দুজনের সৃষ্টি? অবশ্যই ওর লেখা অবশ্যই। পলাশের বন পলাবো পলাবো মন, পিনারে পলাশের বন পলাবো পলাবো মন, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটা ইন্দুরে। নমস্কার, আমি শুভায়ু রেজোনেন্স থেকে আপনাদের সবাইকে অভ্যর্থনা জানাই আমাদের রেজোনেন্স এক্সপিরিয়েন্সের এই প্ল্যাটফর্মে। আজ আমাদের মধ্যে যে গেস্ট স্পিকার উপস্থিত আছেন তিনি একজন স্বনামধন্য ঝুমুর শিল্পী। ঝুমুর তথা মানভূম, যা বর্তমানে পুরুলিয়া, তার লোকসংস্কৃতি নিয়ে উনি বহু বছর ধরে চর্চা করছেন। ওনার চর্চার অভিজ্ঞতা 40 বছরেরও ঊর্ধ্বে। বর্তমানে উনি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ঝুমুর প্রশিক্ষক এবং একজন বিশিষ্ট সমাজসেবী। এছাড়াও অন্যান্য অনেক সামাজিক অ্যাক্টিভিটিতে ওনার খুব বড় অবদান রয়েছে, যেটা নিয়ে আমরা ওনার কাছে ফার্দার জানবো। সো উইথাউট এনি ফার্দার এডু, join me welcoming our next guest, Mr. Kiriti Mahato. নমস্কার স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, এই সময়টা দেওয়ার জন্য। না, আপনাদেরও ধন্যবাদ বিষয়টাকে তুলে আনার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই, এটা আমাদের দায়িত্ব, যেহেতু এটা আমাদের লোকসংস্কৃতির একটা খুব উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য একটি পার্ট, যেটি সম্বন্ধে বর্তমান মানে ছাত্র সমাজে খুবই কম ধারণা, যার কারণে এটার অনেক মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, ভুল ভ্রান্তি, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেইটাকে সরানোর জন্য একটা ছোট্ট পদক্ষেপ আমাদের তরফ থেকে। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই আবেদনটি রাখলেন, আপনার সময় বার করলেন, আপনি আমাদের সুযোগ দিলেন এই কথোপকথনটি করার জন্য। এবং রীতিমতো আমাদের প্রথম পডকাস্টের আমাদের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হয় যে আমরা যদি আপনাকে 3টি শব্দ চয়ন করতে বলি নিজেকে ব্যাখ্যা করার জন্য, যদিও শুধুমাত্র 3টি শব্দ পুরো আপনাকে ব্যাখ্যা করার জন্য সম্ভব নয়, তবুও সেই 3টি শব্দ আপনি আপনার জন্য কি চুজ করবেন এবং কেন? আমি আমার পরিচয় দিতে গেলে 3টি শব্দেই বলা যায় অবশ্যই। প্রথমত, আমি একজন ঝুমুর গবেষক। দ্বিতীয়ত, আমি ঝুমুর শিল্পী। এবং আরেকটি পরিচয় হলো আমি একজন লোক সংস্কৃতি কর্মীও। ঝুমুর নিয়ে আপনার যে এতদিনের লেখালেখি বা এতদিনের আপনার যে সাধনা বলতে পারি, সেই বিষয়ে যদি একটু শুরু থেকে বলেন যে কি করে এটি শুরু হলো, কোথা থেকে শুরু, কবে? খুবই ইন্টারেস্টিং। আমার জীবনের ক্ষেত্রে ঝুমুর একটা আমার জীবনের মূল মেরুদণ্ড বলা যায়। মানে আমার গোটা জীবনের, আজকে যে আমার বয়স 64-65 বছর বয়স হলো, আমি সারা জীবন আমার যে জীবন পরিক্রমা পুরোপুরি আমার ঝুমুরকে নিয়ে। মানে আমি কিভাবে সাধারণত একজন শিক্ষিত মানুষ আপন জীবন জীবিকা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা নিয়ে মানুষ চলে, কিন্তু আমার জীবনের একটা ব্যতিক্রমী দিক হলো যে আমি কেবলমাত্র ঝুমুরকে নিয়েই আমার এই পর্যন্ত সারা জীবন আমি অতিক্রম করেছি। এটা বেশ একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, বিশেষ লক্ষণীয় বিষয় অবশ্যই। কেন? একটা বিরাট ভালোবাসা এবং একটা প্রাণের তাগিদ বলা যায়। এবং ঝুমুরের ভিতরে অসামান্য কিছু দিক যদি অনুভব না করা যায় তাহলে এইভাবে জীবন কাটানো যায় না। কারণ সাধারণত জাগতিক সমাজ বা জীবন তো অন্য। তো আমি এই বিষয়ে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রজন্মের ক্ষেত্রে এই প্রশ্নটির উত্তর খুব প্রয়োজন আছে। বিশেষ করে আমি MA পাসও করেছি। আমি একজন মানে শিক্ষা দীক্ষায় বলতে গেলে সেভাবে শিক্ষিতই বলা যায়, কিন্তু আমি কেবলমাত্র ঝুমুরকে বাছে নেওয়া জীবনে একমাত্র পথ চলার, জীবন চলার অবলম্বন হিসাবে গ্রহণ করার পেছনে বেশ কিছু বিষয় আছে এর মধ্যে। প্রথমত, আমার পরিবেশ, আমার বাবা ছিলেন ঝুমুর শিল্পী, আমার দাদাও একজন ঝুমুর রচয়িতা, ঝুমুরিয়া বলতে গেলে। এই পরিবেশে আমি খুব কম বয়স থেকেই ঝুমুরের সাথে যুক্ত বলা যায়, বা ঝুমুর আমার কানে, আমি বাবার সাথে শুয়ে যখন থেকেছি ছোটোর সময়, তখন বাবা ঝুমুর গাইতেন ভোরের বেলা।
মানে আমার জীবনের মানে অনুভব অনুভূতি ভাবনা সব জায়গায় ঝুমুর খুব বাল্য বয়স থেকেই মানে ঢুকে গেছে। তো পরবর্তীকালে যথারীতি সাংস্কৃতিক জগতে মানে ধরুন নাচনির আসর, ঝুমুর শিল্পীদের ঝুমুর গান আমাকে ভীষণভাবে টানত। এবং আরেকটি বিষয় আমার অনুপ্রেরণা, আমার জীবনে ঝুমুরের ক্ষেত্রে অনুপ্রেরণার একটা বড় দিক ছিল যে আমার পাশের বাড়িতে লালু মাহাতো বলে এক ভদ্রলোক ছিলেন। আচ্ছা। লালু মাহাতো একদমই তথাকথিত অশিক্ষিত মানুষ, আধুনিক শিক্ষা বা স্কুলে যাওয়া মানুষ নয়। সে একজন চাষি, পুরোপুরি চাষি বুঝিল। সারাদিন সে মাঠে থাকতো, সন্ধ্যায় যখন ফিরে আসতো তখন তার ঘরের যে পিঢ়া, আমাদের পাড়া গাঁয়ে তাকে পিঢ়া বলি, ধাড়ি বলে, সেই ধাড়িতে বসে গালে হাত নিয়ে সে নাগাড়ে এক নাগাড়ে ভাদরিয়া ঝুমুর গাইতো। ভাদরিয়া ঝুমুর। ভাদরিয়া ঝুমুর আমাদের ঝুমুরের আমরা কয়েকটা পর্বে ভাগ করি ঝুমুরকে। ঝুমুর একটা অত্যন্ত প্রাচীন সঙ্গীত, তার যে আদি রূপটা সেইটাই হচ্ছে ভাদরিয়া বা পাঁতাশালিয়া ঝুমুর। তিনি গাইতেন, আমি তার কাছেই শুনেছি, আমি সেই গানগুলো সব লিখে রেখেছিলাম। আমি যখন 89-এ পড়ি তখন আমার যে অঙ্কের খাতা বা অন্যান্য খাতা, সে খাতার ফাঁক জায়গাগুলোতে আচ্ছা। ও যখন গাইতো সে মানে আমি পড়তে বসলে হবে কি তার ঝুমুর আমার কানায় আসে বাজতো, এবং আমি লোক সামলাতে পারতাম না, সেই তার ঝুমুরগুলো আমি খাতায় লিখে রাখতাম। অবাক হওয়ার ব্যাপার, আজ আমার সেই গান নিয়ে আমার একটা ঝুমুরি বলে একটা বই হয়ে গেছে। সেই গানগুলো অদ্ভুত ধরনের, খুব সুন্দর সুন্দর পদ, দুপদ বিশিষ্ট থাকতো। আসে ছিল জৈরার রাজা খাইয়ে গেল মহুল ভাজা, রাজা হে গামছাটি দিয়ে রাখো বানা। আচ্ছা। এই ধরনের গান কি সুন্দর তার মানে অভিব্যক্তি। আমার দর্শকদের জন্য এই দুটো লাইনের মানেটা একটু বলে দিন দর্শক। হ্যাঁ, আসে ছিল ঝরিয়ার রাজা। আচ্ছা। ঝরিয়া মানে ঝরিয়া, হ্যাঁ, ঝরিয়া মানে ঝাড়খণ্ড। ঝরিয়া। তো ঝরিয়ার রাজা, আমার তখন তো স্বাধীনতার পূর্বকালে থেকে আমাদের দেশে তো রাজাদেরই এই অঞ্চলে তো তাদেরই আধিপত্য ছিল, রাজারাই ছিলেন। তো যথারীতি গানটিতে অদ্ভুত একটা বিষয় উঠে এসছে যে আসেছিল ঝরিয়ার রাজা। ঝরিয়ার রাজা কোনো কারণে সেই গ্রামে আসেছে, আচ্ছা। খাইয়ে গেল মহুল ভাজা। আচ্ছা। এখানকার মানুষ তো সাধারণ মানুষ যেমন মহুল ভাজা খায়, তেমনি রাজাও আসে তার সঙ্গে শেয়ার করে মহুল ভাজা খাইছে আচ্ছা। প্রজার কাছে। কিন্তু অবাক হওয়ার ব্যাপার, রাজা হে গামছাটি দিয়ে রাখো বাঁধা, মানে রাজা হলেও তুমি আমার কাছে কিন্তু ছাড় পাবে না, তুমি আমার কাছে কিন্তু সাধারণ মানুষের মতোই, মানে তোমার যে কাঁধের গামছা আছে সে গামছাটি আমাকে দিয়ে রাখো, আচ্ছা। তাহলে আমি তোমাকে মহুল ভাজা দেবো। আচ্ছা। এই মানে সামাজিক সাম্য বা অদ্ভুত একটা দর্শন কিন্তু এখানে প্রতিফলিত আচ্ছা। হতে দেখা যায়। তো এই ধরনের ছোট ছোট পদ, এইগুলো ঝুমুরের আদি রূপ। তো যথারীতি ওই মানুষটি আমার জীবনে বিরাট প্রভাব বিস্তার করেছে, এবং এই ঝুমুরগুলি আমি অবাক হলাম যে আমি তো এটা শুনছি ঠিক, গ্রামের মানুষের সবার মুখেই শুনি, এখানে নাচনির আসর হলে ঝুমুর শুনি, পাতা নাচের আসরে ঝুমুর শুনি, কিন্তু আমি যখন স্কুলে যাচ্ছি বা কোনো নগরে যাচ্ছি বা শিক্ষার পরিবেশে যাচ্ছি, সেখানে কিন্তু এই গীতগুলোর কোনো ভূমিকা নাই, আচ্ছা। কোনো উপস্থিতি নাই। এটা আমার কাছে অবাক লাগে। আচ্ছা। সেই বয়সে যে এই গানগুলো তো খুব সুন্দর, সাহিত্য আছে, সঙ্গীত আছে, সবই আছে, কিন্তু এগুলো বইয়ে তো আমি দেখতে পাই না। আমার মনে কিন্তু স্ট্রাইক করে, আমি কিন্তু বুঝেছিলাম যে এই গানগুলো কিন্তু নিশ্চিত মূল্য আছে, মানে এগুলো আমার রক্ষা করা উচিত, এই তাগিদ আমার মধ্যে কিন্তু সেই বয়সে দেখা দেয়। এবং তার ফলে আমার যে ক্লাসের খাতা, যেগুলোতে আমি লেখালেখি করতাম, হাতে লেখা থেকে অঙ্ক থেকে বিভিন্ন ধরনের, সেই খাতার সাদা অংশে আমি সেই গানগুলো লিখে রাখতাম। এইভাবে ঝুমুরের জগতে আমি আস্তে আস্তে ঢুকে যাই, এবং আমি তখন সম্ভবত দ্বাদশ, দশম, একাদশ এই ধরনের পড়াশোনায় আমি যখন শ্রেণীতে পড়ি, তখনই আমি দেখলাম যে এগুলোকে কিভাবে বাঁচানো যায়। এই ভাবনা থেকে আমি আমার প্রতিবেশী কিছু ছেলে এবং কিছু মানুষকে নিয়ে পাতা নাচের আখড়া, পাতা নাচের প্রতিযোগিতা, ঝুমুরের প্রতিযোগিতার আসর আমি বছরে একবার করতাম। পাতা নাচ মানে কি হয়? পাতা নাচ ওইটাই, ভাদরিয়া ঝুমুর। আমাদের ঝুমুর হচ্ছে একটা পরিপূর্ণ সঙ্গীত, আচ্ছা। গীত, নৃত্য এবং বাদ্য। আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় সঙ্গীত অনুসারে গীত, নৃত্য এবং বাদ্যের সমাবেশকে আমরা সঙ্গীত বলি। আচ্ছা। কেবল গীত গাইলে সঙ্গীত হয় না, কেবল বাদ্যেও সঙ্গীত হবে না, কেবল নৃত্যেও সঙ্গীত হবে না। অবাক হওয়ার ব্যাপার, ঝুমুর কিন্তু পরিপূর্ণ একটি সঙ্গীত, মানে ঝুমুরের গীত আছে, তালবাদ্য আছে এবং তার সঙ্গে নৃত্য আছে, যেটাকে আদি পর্বের ঝুমুর গান আমি বলছি, আদি ঝুমুর বলছি। এই ঝুমুরের সঙ্গে মাদল, ঢোল, ধমসা ছিল তালবাদ্য, এবং তার সঙ্গে যেটা নাচ হতো,
মেয়েরা একসঙ্গে 8-10 জন মেয়ে হাতে ধরাধরি করে পাতা হয়ে নাচ করতো, এই জন্য একে নাচটাকে পাতা নাচ করতো। কখনো ভাদরিয়া নাচ বলে, ঝুমুর নাচও বলে, করম নাচও বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই জিনিসটাকেই আচ্ছা, বলে। আচ্ছা, আচ্ছা, হাত কিন্তু ধরাধরি করে যেটা, হ্যাঁ। ধরাধরি করে যেটা নাচা, এই ফর্মটাই হচ্ছে ঝুমুরের আদি রূপ। এইভাবে আমি ঝুমুরের জগতে চলে আসি, আচ্ছা ঝুমুরের জগতে চলে আসি। এবং পরবর্তীকালে আমি একটা প্রাণের তাগিদ অনুভব করি যে যেভাবেই হোক ঝুমুরকে আমাকে প্রতিষ্ঠা দিতে হবে, ঝুমুরকে আমাকে উদ্ধার করতে হবে, ঝুমুরকে আমাকে রক্ষা করতে হবে। এই তাগিদ থেকে আমি সেই পদগুলো সংগ্রহ করতে শুরু করি এবং পাগলের মতো ঘুরে বেড়াতাম গ্রামে গ্রামে, মানুষের কাছে যাই, তার কাছে সে কী জানে সেটাই আমি লিখে নিতাম। এর থেকে আমার ঝুমুরই গ্রন্থ এসেছে, রিঝামাটা বলে একটা বই আছে, ঝুমুর সমগ্র বলে, যেগুলো আজ আমরা অনেক বড় বড় কবি বলছি, ভবপ্রীতার বই আছে, কিন্তু রামকৃষ্ণ গাঙ্গুলি, দীনাতাঁতি, বরচুরাম, বীরেন্দ্র সিং, অকু কামার, চামু কামার থেকে শুরু করে অনেক পদকর্তা যাদের আজকের দিনেও কোনো গ্রন্থ নাই, তাদের পদের কোনো প্রামাণ্য পুস্তক নাই, সংগ্রহ নাই, এইগুলো আমি সংগ্রহ করি, সেগুলো বই হিসাবে পরবর্তীকালে প্রকাশ করেছি। এটা আমার সেই কাজেরই কিন্তু ফল। এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং এই জন্যে আমি আর চাকরি বা অন্যান্য কোনো ক্ষেত্রে যাওয়ার তাগিদটা আমার মধ্যে দেখা দেয় নাই। মানে আমি ঝুমুরকে ভালোবাসি বলতে গেলে জীবনেই কাটালাম, এইটা ঘটনা। আপনি যে বললেন যে এই যে বিশিষ্ট আপনি ব্যক্তিদের নাম বললেন, যাদের পদগুলো এখন মানে লিখিত অবস্থায় কোথাও নেই, তো এই পদগুলো মানে গ্রাম কোথাও কি হারিয়ে যায়? খুবই অবাক ব্যাপার। আসলে জিনিসটাই, ঝুমুর তো একটা জনপদীয় সঙ্গীত। ঝুমুর হলো পুরুলিয়ার মানুষের জীবনের গান। লোকসঙ্গীত কিন্তু লোকসমাজের জীবনের গান। একটা লোকসঙ্গীত হারিয়ে যাওয়া অত্যন্ত কঠিন, কারণ কি মানুষ সেটা তার বুকে আগলে রাখে, তার স্মৃতিতে ধরে রাখে, তাকে ভালোবাসে ধরে রাখে। বীরেন্দ্র সিং আমাদের দীনাতাঁতি, দুর্যোধন দাস, বীরেন্দ্র সিং এখন থেকে কম করে 200 বছর আগে তারা ছিলেন, কম করে 200 বছর। কিন্তু আমি যখন পাতকুম, বাগমুন্ডি এবং ওই এরিয়ায় যাই, সিংভূম এরিয়া যাই, মানুষ মানে অবাক হয়ে গেছি। আমি এক গ্রামে গেছিলাম, ওই হেঁসালং কাছাকাছি সিংভূমের, তো দেখছি এক বুড়া মানে সে বেগুন লাগাচ্ছে, তা মানে খুব প্রখর রৌদ্র, সেখানে ও পাটান করছে, জলের পাটান করছে, তার গাছ মরে যাচ্ছে। তো কম করে সে 65-70 বছরের বৃদ্ধ। আমি কিন্তু গ্রামে ঘুরতে ঘুরতে, তার কাছ খুব দুপুর 12টা, 12:30, 1টা বেজে গেছে, আমিও ভীষণ ক্লান্ত, এই গ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে সেখানে আমি পৌঁছে যাই। আমি বলি যে আমাকে দেখেই উনি বললেন যে আপনি কোথার থেকে আসছেন, কী ব্যাপার? আমি বললাম আমি অনেক দূর থেকে এসেছি। তো ব্যাপারটা কি? আমি বললাম যে আমি এরকম ঝুমুরের সংগ্রহে এসেছি। তো বললো আচ্ছা, ও নিজেই কিন্তু একজন ঝুমুর শিল্পী ছিল। অবাক হওয়ার ব্যাপার, সে যখন আমি ঝুমুর সংগ্রহ করতে যাই, যখন শুনলো, সে বেগুন না ঝিটে, জলের কাজ না করে সে আমাকে নিয়ে বাড়ি চলে গেল এবং ওর বাড়িতে খাওয়ার ব্যবস্থা করলো এবং বললো আমি অনেক ঝুমুর জানি, দুর্যোধন দাস, দীনাতাঁতি, রামকৃষ্ণ গাঙ্গুলি, জগৎ কবিরাজ, ওই অঞ্চলের যারা কবি তাদের প্রচুর গান আমি তার কাছ থেকে পাইছি। আমি আজ খুব স্মরণে থাকে সেই বৃদ্ধের কথা। অত্যন্ত সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষই বলা যায়, কিন্তু তার স্মৃতিতে সে ধরে রেখেছে সমস্ত ঝুমুর। এটা আমাদের পরম্পরাগত একটা দায় বলতে গেলে এখানকার মানুষের, এবং সেই গানেই তার জীবনযাপন। একটা মানুষ বিনোদন, আমাদের নাগরিক জীবনে বিনোদনের নানা উপায় থাকে, কিন্তু লোকসমাজে বিনোদনের অন্য পথ নাই, লোকসঙ্গীত বা লোকনৃত্যই পথ। মানুষ কিন্তু এগুলো ধরে রাখে। এটা একটু ঘটনা, আমি স্মৃতি হিসাবে সেই কথা বললাম। আজও আমার খুব মনে পড়ে সেই বুড়ার কথা। হ্যাঁ, অবশ্যই। এই পুরুলিয়ার একটা বিশেষ পার্ট, যেটা বললেন পুরুলিয়ার লোকসংস্কৃতির একটা বিশেষ পার্ট হচ্ছে ঝুমুর। ঝুমুর ছাড়া আর কি লোকসংস্কৃতির বিষয়ে আমরা খুবই মানে প্রশ্নটি অত্যন্ত সঠিক এবং মানে একটা বড় প্রশ্ন, যেটা হচ্ছে যে পুরুলিয়া হচ্ছে লোকসংস্কৃতির আকর ভূমি। লোকসংস্কৃতির আকর ভূমি। এখানে সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা এসেছিলেন গবেষণা কাজে, তার নাম ছিল ডক্টর ক্রিস্টিনা নাইগ্রেন। তো বললাম আমার গ্রামে আমি লোকসংস্কৃতি উৎসব করতাম বড় করে। উনি সৌভাগ্যক্রমে সেখানে পৌঁছান এবং সেই মঞ্চে আমি তাকে কিছু কথা বলতে বলি, আপনার অভিজ্ঞতা বা এখানকার অনুভূতির কথা আপনি কিছু বলুন। তো উনি এক কথাই বলেছিলেন যে আমি সারা পৃথিবী ঘুরেছি, সারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, কিন্তু আমি এত সমৃদ্ধ লোকসংস্কৃতি
এত বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতির ভাণ্ডার, এত নানা রকম তার আঙ্গিক, বলছে আমি কোথাও দেখিনি। মানে আমার পুরুলিয়া লোকসংস্কৃতি এতটাই সমৃদ্ধ, এখানকার কত রকমের যে গীত আছে, কত রকমের যে নাচ আছে, আমরা অনেক তো বিলুপ্ত, এখন যেসবগুলো আছে সেগুলোও আমরা অনেক জানি না। একটা কথা আছে যে এখানকার মানুষে চললেই নাচ হয় আর বললেই গান হয়, একটা প্রবাদ আছে। আচ্ছা, চললেই নাচ বললেই গান। মানে এখানকার লোকসংস্কৃতি কি ব্যাপকভাবে এখানকার মানুষের সম্পদ হিসাবে এখনো বাঁচিয়ে আছে, এখনো কিছু আছে, যা আছে সেটা আজ বিশ্ববন্দিত, ছড়াছড়ি বিশ্ববন্দিত। এটা তো আমরা দেখছি সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো লোকনৃত্য এমন নয়, এক কথায় সেটা পৃথিবী বিখ্যাত বলা যায়। আচ্ছা, ঝুমুরের উপর এত কাজ করার প্রতি আপনার সব থেকে বড় অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা এইটাই, আমার প্রাণের তাগিদ। যেটা আমার নিজস্ব সম্পদ হবে, আমি মনে করেছি এটা আমাদের নিজস্ব সম্পদ, এইটাকে রক্ষা করা, সংরক্ষণ করা, এটার প্রকৃত তথ্যকে তুলে ধরা, এটা আমার কাছে একটা বড় দায় বলে আমার মনে হয়েছিল, জীবনের দায়িত্ব বলে আমার মনে হয়েছিল। এটা একটা ঘটনা, এবং সেই প্রাণের তাগিদে কিন্তু এটা আমি করেছি। এবং এই কাজ করতে যাই আমি অবাক হয়ে গেছি। আমি সেই কি বলবো, নুড়ি কুড়াতে যাই কিন্তু মণিমুক্তাও পাইছি। ঘটনা আমি তেমন কোনো কি বলবো একাডেমিক কোনো গবেষক নয়, আমি কোনো সেই পর্যায়ের ভাষাবিদ নয় বা সংস্কৃতিবিদও নয়, কিন্তু আমার ওই প্রাণের তাগিদ থেকে আমি আমার মতন সাধারণ মানুষও লিখে ফেলেছি ঝুমুর চর্যাপদ, যেটা একটা আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ। চর্যাপদ, ঝুমুর চর্যাপদ। মানে ঝুমুর চর্যাপদের সঙ্গে যে চর্যাপদকে আমরা আধুনিক ভারতীয় ভাষা এবং সাহিত্যের জনক বলছি, আদি রূপ বলছি, যে চর্যাপদে বাঙালিরাও বলছে চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের আদি রূপ, অসমিয়ারাও বলছে, উড়িয়ারাও বলছে, নাগপুরি হিন্দিরাও বলছে, সবাই আধুনিক ভারতীয় ভাষার আদি রূপটা হচ্ছে চর্যাপদ, যেটা 1000 বছর প্রাচীন বলে পণ্ডিতগণ বলছেন। আশ্চর্যের বিষয় সেই চর্যাপদের সঙ্গে মৌলিক সম্পর্ক, আন্তরিক গভীর সম্পর্ক যদি কারো কোনো সঙ্গীতের থাকে সেটা হচ্ছে ঝুমুর, সেই দিকটাই আমি তুলে ধরেছি। আচ্ছা, এইটা আমি কেবল হয়তো বলছি নুড়ি কুড়াতে যে মণিমুক্তা আমি যে হাতে পাইছি, এটা আমার নিজেরও ধারণা ছিল না, অবিশ্বাস্য বিষয়। এবং চর্যাপদের যেসব পদের ব্যাখ্যা 100 বছরের পণ্ডিতরা দিতে পারেন নাই, তার ব্যাখ্যা আমি দিয়েছি ঝুমুরের থ্রু দিয়ে, অবশ্যই। এবং চর্যাপদ একটা গীত, কিন্তু এখনো চর্যাপদের গবেষণায় তার সুর কি ছিল এটা কেউ বলতে পারে না। আচ্ছা, চর্যাপদ একটা গীত, চর্যাপদ মানেই গীতি, পদ শব্দের অর্থ গীতি, তো চর্যা গীতি। কিন্তু চর্যাপদ নিয়ে দেশে এবং বিদেশে 100 বছর ধরে গবেষণা করেছেন দেশে এবং বিদেশের গবেষকরা, কিন্তু চর্যাপদ যে গীত এবং সেই গীতের সুর কি ছিল এখনো পর্যন্ত কেউ বলতে পারে না। এবং আমি দাবি করছি চর্যাপদের সুর ছিল ঝুমুরের সুর, বেশিরভাগ ছিল ঝুমুরের সুর। এবং এই বিষয়ে আমার বিশেষ একটা স্মরণীয় ঘটনা আছে আর কি, সেটা হচ্ছে যে আমার এই বই, আমি তো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে থাকি, এখান থেকে বই বের করেছি সুধীজনের কাছে, নাগরিক মানুষের কাছে, বিশ্ববিদ্যালয় স্তরে বা উঁচু জায়গাতে আমার বই পৌঁছাবে আমার ধারণাই নেই, আমার সে ক্ষমতাই নেই, কলকাতার কোনো পাবলিশার তো আমার বই করে নাই। কিন্তু খুব অবাক হওয়ার ব্যাপার, যে কোনোভাবেই হোক শান্তিনিকেতন বিশ্বভারতীর দর্শনের যিনি ডক্টর সুনীতি পাঠক বিভাগীয় প্রধান ছিলেন, এবং বর্তমানে বলা হয় যে উনি বৌদ্ধবিদ্যার শ্রেষ্ঠ পণ্ডিত ডক্টর সুনীতি পাঠক, তার হাতে যেভাবেই হোক বইটা আমার পৌঁছে, আমার সাথে কোনো পরিচয় নেই। এখন যেটা এশিয়াটিক সোসাইটি, যারা 100 বছর আগে চর্যাপদ আবিষ্কার করেছিল, তাদের যারা সেক্রেটারি বলুন, প্রোগ্রাম ডাইরেক্টর বা পদস্থ অধিকর্তা যারা, তারা কিন্তু আবার ডক্টর সুনীতি পাঠকের কিন্তু ছাত্রছাত্রী। যখন 100 বছর পূর্তি হলো চর্যাপদের 17 সালে, হরপ্রসাদ শাস্ত্রীর যে গ্রন্থ বা বই 1000 বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা যে বইটার, তার 100 বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ সভা হয়, অনুষ্ঠান হয় এশিয়াটিক সোসাইটিতে। তো সেখানে ডক্টর সুনীতি পাঠককে বলা হয় যে আপনি তার অন্যতম বক্তা থাকুন। উনি বললেন আমি থাকবো না,
আমি একজনের নাম সুপারিশ করছি, উনি কিন্তু আমার নাম ওখানে সুপারিশ করেন। এটা আমার চিন্তার বাইরে জিনিস। তো ওখান থেকে হঠাৎ আমার কাছে ফোন আসে, প্রোগ্রাম ডাইরেক্টর ফোন করছেন যে আমি এসআইডিক সোসাইটি থেকে বলছি, আপনি আমাদের শতবর্ষ পূর্তি এত তারিখে 17 সালের, আপনি কি তার বক্তা থাকতে চান? আমি আকাশ থেকে পড়ে যাই, এসআইডিক সোসাইটি কোথায় আমি সেই জানি না। তো আমি বললাম এটা আমার পক্ষে অত্যন্ত সৌভাগ্যের, যদি আপনারা সে সুযোগ আমাকে দেন। তো যথারীতি 4 জন বক্তা ছিলেন, তার মধ্যে আমি একজন কনিষ্ঠতমও বলা যায়। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত 4 জন বক্তা ছিলেন, তার মধ্যে আমি অবশ্যই। এটা পৃথিবীর চর্চার বিষয়। বিভিন্ন যেমন অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, পৃথিবীর থেকে সমস্ত জায়গা থেকে লোকজন আসছিলেন। এটা কোথায় হয়েছিল ওটা? এটা এসআইডিক সোসাইটি বিদ্যাসাগর হলে, এসআইডিক সোসাইটির হল আছে, সেখানে প্রায় 300 মানুষের সমাবেশ, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসছিলেন। সেখানে আমি চতুর্থ বক্তা, আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমি আমি আমার কথা বলতে গেছি যথারীতি, আমি জানি না, আমার কম করে আমি 45 মিনিট আমি বক্তব্য রেখেছিলাম। এবং আমি কি বলবো, এই বিষয়গুলা তাদের কাছে যখন তুলে ধরি, যে চর্যাপদের যে বিষয়গুলো গবেষণাই হয় নাই, চিন্তা হয় নাই, সেই বিষয়গুলো আমি তুলে ধরা হয়েছিল এবং বলতে গেলে নতুন ব্যাখ্যা দিয়েছি। এবং আমি ওখানে প্রস্তাব দিয়েছিলাম যে চর্যাপদের 100 বছর পূর্তি হলেও চর্যাপদের আরও বহু দিক আছে যেগুলো হয়তো এখনও অনালোকিত, তার উপরে গবেষণা হওয়া উচিত। এসআইডিক সোসাইটি যেহেতু এটা আবিষ্কার করেছে, আমি অনুরোধ করব তারা যেন এই বিষয়টা কমপ্লিট করেন, গবেষণাটা যথারীতি। এইভাবে এটা আমার জীবনের পক্ষে একটা বড় ঝুমুর গবেষণা করতে যায়, সাধনা করতে যায়, এটা আমার কাছে বড় প্রাপ্তি। এবং এই কয়েকদিন আগেও রাঢ় উৎসব হলো বীরভূমে, সেখানে আমার বক্তব্য ছিল চর্যাপদ ও বাংলা সঙ্গীতের বিবর্তনে ঝুমুর গান। আমি এই বিষয়ে বক্তব্য রেখেছিলাম এবং বাংলা সঙ্গীতের আদি থেকে অন্ত পর্যন্ত ঝুমুরের উপস্থিতি আছে, সেটা আমি প্রমাণ করি। এবং এখন আমার গবেষণার বিষয় হচ্ছে চর্যাপদের সুর, এক একটা পদের কি সুর ছিল, সেটা আমি এখন গবেষণা করছি, সেটা এখনও প্রকাশিত নয়, সাধারণ। এই ব্যাপার। যাই হোক, আচ্ছা, তো আপনার এই সাধনা, এই পূজা বললে ভুল হবে না, এইটা কত বছর হলো আপনার? এটা 40 বছর অতিক্রান্ত। প্রথম থেকে আমি ঝুমুরকে সংগ্রহ করার কাজটা শুরু করি, তারপর ঝুমুর কি, এর ভিতরে কি আছে, বিভিন্ন জায়গা থেকে বলতে গেলে অনুরোধে বলা হোক বা প্রয়োজনে লিখতে শুরু করি, লেখালেখিও শুরু হয় ঝুমুরের বিষয়ে। আমি মানুষের কাছ থেকে যেমন যেমন শুনতাম। আর আমি এই কাজের জন্য আমি উড়িষ্যা, ঝাড়খণ্ডের বিস্তৃত জায়গায় কিন্তু ঘুরেছি। এবং আমার জীবনে একটা বড় প্রেরণা ছিলেন গিরিশ মহন্ত বলে, রায়রংপুর, ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরের একজন উকিল ছিলেন। তিনি এক অসাধারণ ঝুমুর গবেষক ছিলেন, অসাধারণ। কিন্তু দুর্ভাগ্য, তার বই কিন্তু প্রকাশিত হয়নি, তার আগে তিনি মারা যান এবং এখনও বইটা প্রকাশিত হয় না। তার কাছ থেকে আমি ভালো বলতে গেলে একটা বড় অনুপ্রেরণা এবং ঝুমুর জগৎ বা ঝুমুর সম্বন্ধে একটা জ্ঞান লাভ করি। তার থেকে আমার এই জগতে আমার যাত্রা বলতে গেলে সহজ হয়েছে, বা আরও গভীরে যাওয়ার আমার প্রেরণা, তার সঙ্গে আমি গভীরে যেতে পেরেছি বলতে গেলে, কিছুটা হলেও, সবটা নয়। তবে ঝুমুর অত্যন্ত একটা ব্যাপক পরিধির লোকসঙ্গীত, অত্যন্ত ব্যাপক। যে ঝুমুর গান চর্যাপদের সঙ্গে জড়িত থাকতে পারে, যে ঝুমুর গান শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে জড়িত থাকতে পারে, বাংলা সঙ্গীতের সঙ্গে থাকতে পারে, তার ব্যাপ্তি কী হতে পারে, তাহার বিস্তার কী হতে পারে, তার গুরুত্ব কী হতে পারে, এটা বোঝাই যায়। এবং সর্বোপরি হচ্ছে ঝুমুর গান, আপনি আসাম যান ঝুমুর শুনতে পাবেন, বাংলাদেশে যান ঝুমুর শুনতে পাবেন, এদিকে রাজস্থান, গুজরাট থেকে সমস্ত মধ্য ভারত, সব জায়গায় ঝুমুর গান আছে। এত ব্যাপক পরিধির কোনো লোকসঙ্গীত নাই। ভারতবর্ষের জাতীয় লোকসঙ্গীত যদি বলা হয় কাউকে, সে হচ্ছে ঝুমুর। আপনি যদি বলেন বাউল, সে তো বীরভূম। আপনি যদি বলেন ভাওয়াইয়া, তাহলে উত্তরবঙ্গ। যদি বলেন ভাটিয়ালি, তাও একটা সীমিত জায়গা। লোকসঙ্গীতের একটা সীমিত অঞ্চল থাকে, কিন্তু ঝুমুরের কোনো সীমিত লোকসঙ্গীত নেই। এই জন্যে ঝুমুর যেমনটা প্রাচীন, তেমনটা ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত সব ক্ষেত্রে ঝুমুরের অসামান্য অবদান আছে। এটা আমি তার কিছুই করতে পারি না। আমার মতন ক্ষুদ্র বুদ্ধি বা ক্ষুদ্র ক্ষমতাই সম্ভব নয়, কিন্তু আমার প্রাণের তাগিদ আছে, আমি যতটা পারি করে যাওয়ার চেষ্টা করি। এই যে আপনি উল্লেখ করলেন পশ্চিম ভারতের যে রাজ্যগুলি, সেইগুলো তো ঝুমুরের উল্লেখ পাওয়া গেছে, এগুলোর কোনো
প্রমাণ কি আমরা মানে নর্মাল? এটা আমার কথা নয়, এটা ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেছেন। ওনারা কি বই পাবলিশ? বই আছে, বাংলার লোকসঙ্গীতের ভূমিকাতেই তিনি এই কথা বলেছেন যে রাজস্থান, গুজরাট থেকে শুরু করে সমস্ত মধ্য ভারত এবং সমস্ত জায়গাতে ঝুমুর কিন্তু প্রচলিত। এবং শুধু এটা তো কথার কথা নয়, আমাদের প্রাচীন যে সঙ্গীত শাস্ত্রগ্রন্থ আছে সেখানে ঝুম্বরা এবং জম্ভালিকা বলে এক ধরনের সঙ্গীত প্রচলিত ছিল। ঝুম্বরা এবং জম্ভালিকা, যেটা আমাদের কালিদাসের বিক্রম বর্ষীয় যে নাটক, সেটাতে জম্ভালিকা গীত আছে। আচ্ছা, এই ঝুম্বরা এবং জম্ভালিকাকে ডক্টর সুকুমার সেন থেকে শুরু করে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় থেকে শুরু করে যারা ঝুমুর এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন তারা স্বীকার করেছেন যে খ্রিস্টপূর্ব বা খ্রিস্ট সমকালীন যেসব জম্ভালিকা বা ঝুম্বরা সঙ্গীত ছিল এখানে প্রচলিত, সেগুলো অরিজিনালি কিন্তু ঝুমুর গান। আচ্ছা, সুতরাং ঝুমুর অত্যন্ত প্রাচীন একটি সঙ্গীত। অবাক হওয়ার ব্যাপার, এই প্রসঙ্গেই বলি যে ঝুমুর একটা প্রশ্নই থাকতে পারে, ঝুমুর কত প্রাচীন হতে পারে। আমার পরবর্তী প্রশ্নটাই কথা চলেছিল যে ঝুমুরের উৎস কোথা থেকে তৈরি? উৎস কোথা থেকে আসছে বা তার উৎসের সময়কালটা কি হতে পারে। চর্যাপদ হাজার, আমি তো বলছি আরো কয়েক হাজার বছর প্রাচীন হতে পারে, অর্থাৎ অবশ্যই আচ্ছা, মানে ঝুমুর চর্যাপদ থেকে পুরনো? অনেক পুরানো। এটা হরেকৃষ্ণ মুখোপাধ্যায় স্বীকারই করে নিয়েছেন যে ঝুমুর হচ্ছে চর্যাপদ থেকে প্রাচীন একটি সঙ্গীত। এটা আমার কথা না। আর একটা জিনিস, কেন প্রাচীন? প্রাচীন একটি সঙ্গীতের তার তো চরিত্র বৈশিষ্ট্য প্রাচীন হবে, তার অবয়ব প্রাচীন হবে, তার ভাষা প্রাচীন হবে, তার সুর প্রাচীন হবে, তাই তো, তার আঙ্গিক প্রাচীন হবে। এটাই তো প্রাচীনতার লক্ষ্য। আমার ঝুমুরে অবাক হবেন, ওই যে আদি পর্বের ঝুমুর বললাম না, হ্যাঁ, মানপুরের গদাহাড়ি তিতির বনের কাঠে খাইলে খাইলে বন্ধু সিঝে আইলো ভাতে। মানে কি? মানপুরের গদাহাড়ি, মানপুর একটা গায়ের নাম, সেখানে হাড়ি তৈরি করে কুমাররা সেই হাড়িকে বলছে গদাহাড়ি, যেমন তেমন। হ্যাঁ, মানপুরের গদাহাড়ি তিতির বনের কাঠে, একটা বনের হচ্ছে তিতির বন, তিতির পাখি যেখানে বনে থাকে, বলছে সেই তিতির বনের কাঠ আমি এনেছি। মেয়েটা বলছে খাইলে খাইলে বন্ধু সিঝে আইলো ভাতে। ও ভাত রান্না করেছে সেই কাঠে, গদাহাড়িতে ভাত চাল ফেলে, যে তুমি খাইয়ে লাও তারপর যাবে। এই হচ্ছে পদ, মানে মাত্র 2 পদে একটা ঝুমুর। যেরকম আপনি বললেন যে কিছু বললেই গান, হ্যাঁ বললি Exactly সেটাই বললেন। একটা তাই জাস্ট উনি একটা কথা বললেন যে আমার ভাতটা রান্না হয়ে গেছে, সেটা একটা ঝুমুর গান। ঝুমুর গান। আরে আমার প্রাণের কথাটাও বলছে, শুধু মুখে না, সে গানের মধ্যে দিয়ে বলছে। ঠিক এরকম একটা উদাহরণ আছে আমাদের, এটা তো 2 পদ, এটাকে দ্বিপাদিকা বা দোহা বলা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার ঝুমুরে মাত্র 1 পদ দিয়ে, 1 পংক্তি দিয়ে গান হতে পারে। এটা ভারতবর্ষের আর কোনো সঙ্গীতে নাই। সেটা কীরকম? একটা গীত আছে, মুসা কাটি দেলে কোহড়া কাটুসা, মুসা কাটি দেলে কোহড়া কাটুসা। এর ভাষা হচ্ছে কুড়মালি ভাষা। তো আমি গেছিলাম এই বোকারোর পাশাপাশি একটা গ্রামে, একটা বুড়া ঝুমুর গাইতে বললে সেই গানটা বলেছিল, মুসা কাটি দেলে কোহড়া কাটুসা। মুসা কাকে বলে? ইঁদুরকে। ও একজন চাষি, সে কুমড়ার বীজ লাগাচ্ছে, কুমড়া লত হয়েছে, তো দুঃখের বিষয় যে ইঁদুরে তার ডগটা কাটিয়ে দিয়েছে। তখনও দুঃখের সঙ্গে বলছে, গান জুড়ে দিয়েছে যে মুসা কাটি দিলে কোহড়া কাটুসা। কুমড়াকে বলে কোহড়া, টুসা মানে হচ্ছে ডগ, লতার ডগটাও ওই ইঁদুরে কাটিয়ে ফেলেছে। তো কিভাবে জীবনের অভিব্যক্তি, জীবনের কথা, জীবনের সুর, জীবনের ভাষা ঝুমুরে রূপ পায়। এবং এটা আমি প্রশ্ন করেছিলাম, কেন আদি ঝুমুর সঙ্গীত? আমি এই ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার যিনি হেড ছিলেন ডক্টর বিনয় মাহাতা, তাকে আমি এখানে একটা মিটিংয়ে পাইছিলাম, আলোচনা সভায়। তো তাকে আমি বলেছিলাম যে স্যার, আমার কাছে একটা খুব বড় প্রশ্ন আছে যার উত্তর আমি পাই নাই। আমি তো ঝুমুর নিয়ে নড়াচড়া করি, চর্চা করি। তো বললেন কি প্রশ্ন তোমার? আমি বললাম যে ঝুমুরে স্যার, আমি অদ্ভুত ব্যাপার, ঝুমুরে মাত্র 1 পদ বিশিষ্ট গীত পাইছি। 1 পদ বিশিষ্ট গীত কি ভারতীয় কোনো সঙ্গীতে হয় বা তার কি কোনো প্রমাণ আছে? উনি বললেন ঠিক এই মুহূর্তে আমি উত্তরটা দিতে পারবো না, আমাকে একটু অনুসন্ধান প্রয়োজন। তো যথারীতি আমি ভুলে গেছি, ওর সাথে আর ফোনও হয়নি, কথাও হয়নি। 3 মাস পর হঠাৎ উনি নিজে ফোন করেন, আমাকে বললেন যে তোমার প্রশ্ন আমাকে ভাবাচ্ছে, আর আমি অনেক অনুসন্ধান করেছি, আমার যা পরিধি এর কোনো উত্তর পায়নি। তখন আমি বললাম যে স্যার, তাহলে কি আমি দাবি করতে পারি ভারতবর্ষের প্রাচীনতম সঙ্গীত ঝুমুর?
দুপদ বিশিষ্ট থেকে 3 পদ 4 পদ থেকে বহু পদ আমাদের ছন্দ রীতি, যেটা সাহিত্য রচনার সঙ্গীত রচনার যে ছন্দ রীতি, সেটার আমরা প্রমাণ পাই বিভিন্ন সঙ্গীতে, বিভিন্ন সাহিত্যে, কাব্যে, গীতে, কিন্তু এক পদ তো কোথাও পাচ্ছি না। তাহলে কি আমি ঝুমুরকে আদি বলবো? উনি বললেন যে তোমার দাবি তো খণ্ডন করা মুশকিল, এইভাবে বলেছিলেন। তো সুতরাং মানে ঝুমুর যে প্রাচীনতম একটি সঙ্গীত, এই বিশেষ সন্দেহ নেই। এক পদের উল্লেখটি আপনি মানে প্রমাণ করার জন্য যথেষ্ট। যথেষ্ট। কারণ আমি বলছি ছন্দ রীতিটা তো ও কারো কাছ থেকে নেই নাই। দোহা যখন আমি পাচ্ছি তখন দোহা পদ থেকেও ধার করতে পারে, এক পদটা তো কেউ কারো কাছ থেকেও পায় না, কারণ কারো কাছে সেটা নাই। তাহলে বুঝতে হবে কি এ সবার থেকে আদি, এটা তো সহজ যুক্তি, বাস। তো এই মানে অদ্ভুত ব্যাপার। এবং এইটা একটা জিনিস আমরা হয়তো এখনও গবেষণায় সেই জায়গায় যেতে পারি নাই। ভারতীয় সঙ্গীতে শুধু চর্যাপদ না, যেহেতু চর্যাপদ ভারতীয় আধুনিক সঙ্গীত বা গীতের আদিরূপ, তার সঙ্গে যখন ঝুমুরের সম্পর্ক থাকছে, তখন আমাদের গভীর আলোচনায় যাওয়া দরকার। আজকে আমরা বিভিন্ন যে শাস্ত্রীয় রাগ পাচ্ছি, সেই রাগগুলো কিন্তু চর্যাপদে যেমন আছে, সেই রাগের উল্লেখ আছে, তেমনি আমাদের ঝুমুরও আছে। তাইলে কে কার কাছ থেকে নিয়েছে, সে রাগরূপটা ঝুমুরে কেমন ছিল, গভীর মানে অনুসন্ধান বা গবেষণার বিষয়। এগুলো মানে হুট করে কোনো মতামত প্রকাশ করা অত্যন্ত কঠিন। কিন্তু চর্যাপদের রাগের সঙ্গে ঝুমুরের রাগ হুবহু মিলে যায়, কোনো অসুবিধা নেই, গাওয়া যায়। চর্যাপদ আমি গাই, হ্যাঁ ঝুমুরের সুরে। তা আমি ঝুমুর রাগটা যদি মিলে যায়, আমার ঝুমুরে যদি সেই রাগটা থাকে, তাহলে আমি কেন মিলবে না? অত্যন্ত সহজে গাওয়া যায়, এই সে ঘটনা। অত্যন্ত, আমি তো বলছি এক জীবনের গবেষণায় শেষ হবে না। মানে আমার অন্য কাজ করার আর কোনো অবসরেই নাই। সবসময় যদি আমি ঝুমুর নিয়ে পড়ে থাকি, তাও এর পূরণ হবে না, শেষ করা যাবে না। তো যদি এত বড় একটা পরিধির একটা বিষয় নিয়ে আপনাকে বলা হয় যে যারা ঝুমুর নিয়ে কিছুই জানে না, তাদেরকে যদি আপনি সংক্ষেপে বোঝাতে চান ঝুমুর কি, তাহলে আপনার উত্তর কী হবে? ঠিক সংক্ষেপে তো বোঝানো খুব কঠিন, কারণ বিষয়টা এত বড় যে একে সংক্ষিপ্তভাবে কারো চিন্তায় বা কারো ভাবনায় ঢুকানো বড় মুশকিল। কিন্তু একটা জিনিস মানে বলতেই হয় যে ভারতীয় সঙ্গীতের প্রাচীনতম যে সঙ্গীত, এবং যা আজ পর্যন্ত ভারতবর্ষের ব্যাপক ভৌগোলিক ক্ষেত্রে মানুষের প্রাণের সঙ্গীত হিসাবে বাঁচে আছে, তাকে আমাদের ভাবা উচিত, তাকে উপেক্ষা করা উচিত নয়, তাকে অশ্লীল বলা উচিত নয়, তাকে ব্রাত্য করা। কারণ এই জন্যে উচিত নয় যে আমার আজকে আমি যে শিক্ষা করছি, বাংলা সাহিত্য পড়ছি, হিন্দি সাহিত্য পড়ছি, উড়িয়া সাহিত্য পড়ছি, অসমিয়া সাহিত্য পড়ছি, তার সঙ্গীত পড়ছি, তার ভাষা চর্চা করছি, তার সঙ্গে সম্পর্ক ঝুমুরের সম্পর্ক অত্যন্ত গভীর। আমার বাংলা ভাষা, সঙ্গীত, সাহিত্যর জ্ঞান পূর্ণতা পাবে না যদি আমি ঝুমুরকে না শিখি, ঝুমুরকে না জানি। সুতরাং এইটা বুঝতে হবে। আমি বহু জায়গায় বলেছি এই কথা। বাংলা ভাষা, সাহিত্য এবং সঙ্গীতকে সঠিক পূর্ণভাবে জানতে গেলে ঝুমুরকে জানতে হবে। আপনি যে বলেন ঝুমুরের একটা শব্দটা আপনি ব্যবহার করলেন অশ্লীল বলে, এটা কি কোনো জায়গায় ঝুমুর যেরকম কোনো অবশ্যই ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমাদের এখানে রাজা রাজরাদের রাজত্ব পর্যন্ত, সময়কাল পর্যন্ত, যখন কাশীপুরের রাজা ছিল, সেখানে ভবপ্রীতা সভাকবি, ঝুমুর কবি, সেখানে চেপা মাহাতো সিন্ধুবালা তার রাজদরবারে ঝুমুর পরিবেশন করছে। আমরা তার পরবর্তীকালে ঝুমুরের একটা অন্ধকারের যুগ আসে, যখন একটা সময় ছিল নাচনি পাওয়া যেত না, ঝুমুর কবি পাওয়া যেত না, ঝুমুর শিল্পী পাওয়া যেত না। মানে যখন ভারত স্বাধীন হয়, স্বাধীনতার পরবর্তীকালের নতুন শিক্ষা, নতুন চেতনা বা নাগরিক শিক্ষা, বাইরের শিক্ষার চেতনার আগ্রাসন যেটাকে বলে, সেই আগ্রাসনে আমাদের এখানে সংস্কৃতির উপর একটা প্রবল চাপ সৃষ্টি হয়। কেউ যদি কবিতা লিখছে, সে বাংলায় লিখছে, হিন্দিতে লিখছে, উড়িয়াতে লিখছে। কবিতা লেখাটা সম্মানের, কিন্তু ঝুমুর লেখাটা অসম্মানের।
ঝুমুরকে অশ্লীল বলে অনেক সময় মনে হয়েছে। এটা শুধু ঝুমুর নয়, শ্রীকৃষ্ণ কীর্তনকে অশ্লীল সাহিত্য বলে বিবেচনা করা হয়েছে এবং তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল। একদমই তাই। এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনকে তো ঝুমুরই বলা হচ্ছে, এবং ঝুমুরও শিক্ষিত মানুষরা গাইতো না, এখনো গায় না। এর থেকে মুক্তি আমাদের এখনো হয় নাই। কোনো ঝুমুর কবি বা ঝুমুর শিল্পী আপনি উচ্চশিক্ষিত দেখতে পাবেন না। এখন কিছু পরিবেশ পরিবর্তন হয়েছে, যার ফলে আমরা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বলুন, বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে বলুন, ঝুমুরের কিছু পরিবেশন হচ্ছে। ঝুমুরে সব থেকে বেশি ব্যবহৃত বাদ্যযন্ত্র কোনটা? ঝুমুর একটি প্রাচীন সঙ্গীত, এর পূর্বে আমি বিশেষ বলেছি, এবং একটা লোকসঙ্গীত হওয়ার জন্য ঝুমুরের একটা আঞ্চলিক রূপ বা তার বৈশিষ্ট্য কিন্তু আছে। তার সুরে আছে, সঙ্গীতে আছে, নৃত্যে আছে, সবটাতেই তার একটা মৌলিক দিক আছে। তো এখানকার লোকনৃত্যে আমরা যে সকল সাধারণ বাদ্যযন্ত্র দেখি, সাধারণত ঝুমুরের ক্ষেত্রে আমরা তার সঙ্গীতের ক্ষেত্রেও বা ঝুমুরের নৃত্যের ক্ষেত্রেও সেই বাদ্যযন্ত্রই ব্যবহার হয়। এর মধ্যে অন্যতম হলো মাদল, ঢোল, ধমসা, মহুরি, টাসা, চেড়পেটি, করতাল, ঘুঙুর, এগুলো কিন্তু সঙ্গীতের অবশ্যই ঘুঙুরের ব্যবহার হয়। করতালেরও হয়? করতাল হয়, টাসা আছে, চেড়পেটি আছে, জুড়ি নাগড়া আছে, ঢোল আছে, ধমসা আছে, এগুলো সবই ব্যবহার হয় বাদ্যযন্ত্র হিসাবে। আচ্ছা, আর মানে কিছু ঝুমুর শিল্পীর আপনি যদি নাম উল্লেখ করেন যারা আপনার মতে মানে উল্লেখযোগ্য অবদান করে গেছেন, কিন্তু হয়তো আমরা মানুষের সামনে ওনাদের নামটা আনতে পারিনি কোনো কারণবশত। আমার ঝুমুরের সময়কাল তো অত্যন্ত প্রাচীন, হাজার হাজার বছর ধরে চলে আসা। আমি আর কতদিনের এই জগতের মানুষ। আমি 40 বছর ধরে এই জগতে, ঝুমুর জগতে যেসব মানুষদের আমি দেখেছি, মানে ঝুমুর কবি, শিল্পী বা ঝুমুরের কুশীলব যারা বিশিষ্টজন, তাদের কিছুকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। এবং আমার যেহেতু বাড়ি পাড়া ব্লক বা এই অঞ্চলে পুরুলিয়ার উত্তর ভাগে, আমি আমার খুব কম বয়সে সৌভাগ্য হয়েছে টিমা ঠাকুরকে দেখার। টিমা ঠাকুর গঙ্গাতে তার বাড়ি ছিল, এবং তারা বংশ পরম্পরায় কিন্তু কাশীপুর রাজদরবারের সভা গায়ক ছিলেন। আচ্ছা, সেই পরিবার না সভা গায়ক, ধ্রুপদী সঙ্গীত তারা গাইতেন। ধ্রুপদী সঙ্গীত? অবশ্যই। এবং সেই পরিবার থেকে উঠে আসা ঝুমুর শিল্পী ছিলেন টিমা ঠাকুর, কবি এবং শিল্পী, বিখ্যাত। তার অসাধারণ কণ্ঠ। আমি আমার স্মৃতি থেকে বলছি, যে গ্রামে উনি অনুষ্ঠান করতে যেতেন, সেই গ্রামে 5 রাত না হলে মানুষ ছাড়িত না তাকে। এটা কত বছর আগের কথা? কম করে 40-45 বছর আগের ঘটনা। এবং হারিরাম রায় ছিলেন বোকারোর পাশাপাশি কোনো গ্রামে। হারিরাম রায়, তিনি রসিক, কবি এবং শিল্পী। হারিরাম রায়ের কণ্ঠ মানে কি বলবো, গোষ্ঠগোপাল লোকসঙ্গীতের বিশিষ্ট শিল্পী। গোষ্ঠগোপালের কণ্ঠের একটা জাদু ছিল। আমার মনে হয়েছে হারিরামের কণ্ঠেও জাদু ছিল। যারা শুনতো সেখান থেকে ওঠার তো ক্ষমতা নাই। মানে হারিরাম একই অবস্থা। টিমা যেমন কোনো গ্রামে গেলে 3 রাত 5 রাত না হলে তার ছুটি হতো না, হারিরাম রায়ের ক্ষেত্রেও এই কথা সত্য ছিল। হারিরাম রায়ের ক্ষেত্রেও এই কথা সত্য ছিল। অসাধারণ শিল্পী ছিলেন উনি। তার কণ্ঠ জাদু একবারে। এগুলো ছিল আদি পর্বের কিছু মানে শিল্পীর কথা বলছি। কিন্তু তার আরও বহু ঘটনার কথা তো আমরা জানি। রামকৃষ্ণ গাঙ্গুলির কথা জানি, কি বলে দুর্যোধন দাস, বীরেন্দ্র সিং, এরা নিজেরা কবি, নিজেরা আবার শিল্পী। এরা তাদের কিন্তু দুঃখের বিষয়, সে যুগে তার কোনো রেকর্ডের ব্যবস্থা ছিল না, তার কোনো প্রমাণ আমরা এখন খুঁজে পাই না, তাদের শোনারও আমাদের সৌভাগ্য হয় না। কিন্তু শুনেছি মানে বহু কাহিনী, লোকমুখে বহু তাদের নিয়ে প্রবাদ হয়ে আছে সেসব কথা, তাদের সঙ্গীত চর্চার কথা। এগুলো পরবর্তীকালে আমাদের, আপনারও নিশ্চয়ই হয়তো সৌভাগ্য হতে পারে, সলাবত মাহাতো, সলাবত মাহাতো, তার বাড়ি ছিল বান্দোয়ানে, বড়াবাজারে, বান্দোয়ান না বড়াবাজার, লটপদা গ্রাম। তিনি লালন পুরস্কার পেয়েছিলেন, সিন্ধুবালা লালন পুরস্কার পেয়েছেন। বিমলা দেবী আছেন এখনও। বিমলা দেবী
এইসব অসাধারণ ঝুমুরের শিল্পী, অসাধারণ ঝুমুর শিল্পী। এদের কোনো কি বলবো, কোনো মাপকাঠিতে বিচার করা বড় মুশকিল। আমি জানি যখন এখানে রেকর্ডিং এখানে মাইতি সাউন্ড ছিল, তারা খুব সাধারণভাবে রেকর্ড করতো। ক্যাসেট প্রথম যখন শুরু হয়, এবং সে বিমলার ক্যাসেট করে বাজারে ছাড়িয়েছিল এবং তার বিক্রি হয়েছিল 80,000। 80,000 প্রথম ক্যাসেটটা ওর বিক্রি 3 মাসে বিক্রি হয়েছিল 80,000 ক্যাসেট। এটা ভারতের যে কোনো সঙ্গীতের যে কোনো শিল্পীর ক্ষেত্রে ঈর্ষণীয় ব্যাপার। এরা প্রবাদ শিল্পী, প্রবাদ প্রতিম শিল্পী। বর্তমান সময়ে ঝুমুরি জগতে আমরা খুব অত্যন্ত উঁচু মানের কিছু শিল্পীকে দেখতে পাচ্ছি। মুক্তিপদ মাহাতো, গোবিন্দলাল মাহাতো, রামকৃষ্ণ মাহাতো, এদিকে ভোলানাথ মাহাতো, কি বলে, এরকম অনেক শিল্পী আছে যারা কিন্তু প্রকৃত ঝুমুরের সুর, প্রকৃত ঝুমুরের যেটা ট্রেডিশন আর কি, ঝুমুরের যেটা ঐতিহ্য, সেটা কিন্তু ধরে রেখেছেন। এবং তার টেস্ট আলাদা, স্বাদ আলাদা, স্বাদ আলাদা। এরা কিন্তু বর্তমান সময়ের দিকপাল শিল্পী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ঝুমুর আমাদের আঞ্চলিক যে ইতিহাস বা আমাদের আঞ্চলিক ঐতিহ্য পুরুলিয়া বা এই অঞ্চলে, এটা কিভাবে প্রতিফলিত হবে? লোকসঙ্গীত তো লোকজীবন বেদ, লোকজীবন কথা, লোকজীবনের জ্ঞান, লোকজীবনের ঐতিহ্য, সবটা নিয়ে লোকসঙ্গীত। লোকসঙ্গীতের মধ্যে আমরা যদি দেখি সব কিছু লোক সমাজের, তার ইতিহাস আছে, অতীত আছে, বর্তমান আছে, এমনকি ভবিষ্যতও লুক্কায়িত থাকে লোকসঙ্গীতের মধ্যে। মানে সমস্ত বার্তা আমরা পাই লোকসঙ্গীতের মধ্যে। এটা বড় একটা অদ্ভুত জিনিস। চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে। আসাম দেশের এ মিনি চা বাগান হরিয়াল, এ তো ইতিহাস। এখন থেকে 150 বছর আগে ইংরেজরা গিরমিটে অ্যাগ্রিমেন্ট করে এখানকার চা বাগানের শ্রমিকরাকে পুরুলিয়া থেকে জোর করে, অনেক ক্ষেত্রেই জোর করে, তারা অভাবের জন্যও গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে জোর করে তারা আসামে নিয়ে গেছে লেবার হিসাবে। চলমিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে, এখানে খেতে পাচ্ছে না মানুষ, অভাব। তাহলে কী হবে? তার মেয়েকে বলছে চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে, আসাম দেশের মিনি চা বাগান হরিয়াল, সেখানে চা বাগান আছে, সেখানে আমরা কাজ করব। এই যে কথা, আমি তো জানতাম না যদি গীতটা না শুনি। তারা কীভাবে নিয়ে গেছে, তাদের উপর কীভাবে অত্যাচার হয়েছে, সে সব কথা গীতে আছে। তারা ইতিহাস লিখে নাই, কিন্তু তারা গীত লিখে গেছে, রচনা করে গেছে। তাই লোকসঙ্গীত শুধু গীত নয়, আমাদের জীবন কথা, জীবন বেদ, জীবনের সব, আমাদের সমাজের সব কথা এর মধ্যে ব্যক্ত আছে। এবং ওই যে ইতিহাসের একটা নির্মম ইতিহাস, আমাদের 150 বছর আগে ইংরেজরা জোর করে এখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ে গেছে বিদেশে, বহু দূরে আসামে তারা নিয়ে গেছে, উৎখাত করে নিয়ে গেছে। এই যে মর্মন্তুদ ঘটনা, ইতিহাস, সেটার মধ্যে গীতেই আছে। সুতরাং শুধু তাই না, পরবর্তীকালেও সমাজের যে কোনো ঘটনা ঘটুক, সব কথা আমরা ঝুমুরে পাই। অবশ্যই যদি এখানে একটা পণ প্রথা শুরু হইলো, তো সেটাও প্রতিবাদ করছি ঝুমুরে। কি হইলো, এটা চালু হইলো, পণ প্রথা শুনিয়ে আমার লাগিয়ে গেল দাম। আমার 3টি বিটি বড় হইলো, একটিরে নয় বিহা হইলো, পেটের ভোগ চোখের ঘুম গেল। এই যে কথা, মানে লোকসমাজের সমস্ত কথা, সমস্ত অভিব্যক্তি লোকসঙ্গীতে, বিশেষ করে ঝুমুরে স্থান পায়। তাই লোকসঙ্গীত ভাষার মতো হয়ে গেছে, যেমন কথা বলতে মানুষ ঝুমুরের থ্রুই কথা বলছে। হ্যাঁ, কথা বলেছে সে, তারা এটা রচনা করে নাই। আমাদের সাহিত্য রচনার রীতি আলাদা, আর আমাদের ঝুমুর রচনার রীতি আলাদা। মানে মনের কথা সে বলছে। এখানে সাহিত্যের ছন্দ কি থাকলো, সাহিত্য কতটুকু থাকলো, শিল্প কতটুকু থাকলো, ভাষারূপে কোনো বিঘ্ন ঘটছে কিনা, তো দেখেন কিচ্ছু বিষয় নয়। তোকে কি আর পারবো দেশে, তোর টাকা আসছে মাসে মাসে, বিপিন বলে তোর পুরুষে মাইরি করে চাকরি। হ্যাঁ, তোকে কি আর পারবো দেশে, একটি মেয়ে অন্য একটি মেয়ে ড্রেসে, ড্রেস কথাটা ইংরেজি শব্দটা সে সহজ করে বলছে, ড্রেসে। মানে এখানে তার শব্দ চয়ন কি, ভাষার রূপের কোনো বিঘ্নতা বা তার মধ্যে অন্য কোনো রুক্ষতা আসছে কিনা, সেটা বিষয় না। ভাব প্রকাশটা বিষয়, তার মনের কথাটার প্রকাশটা বিষয়।
তো তোকে কে আর পারবো দেশে, তোর টাকা আসছে মাসে মাসে, তার মানে তোর পুরুষে মাইরি করে চাকরি। এই তো ফুরাইলো, একদম সহজ কথা, সাধারণ কথা সাধারণ কথোপকথন, সেটাই গীত। সাধারণ কথোপকথন তো অবশ্যই গানের আগে ছিল। গানে, হ্যাঁ, যেগুলো কবি গান, কবি গানের ক্ষেত্রে আমরা তর্ক বিতর্ক, প্রশ্ন উত্তর, এই যে বিষয়গুলো, তো আমার সমাজের ক্ষেত্রে একটা মানুষের ক্ষেত্রে তার যে মানে সমাজের সঙ্গে তার যে ঘাত প্রতিঘাত, সংঘাত, মত বিনিময়, মতের বাধা, সেগুলো সে গানের মধ্য দিয়ে উত্তর দিচ্ছে। এই সহজ ভাব বিনিময়ে ঝুমুরের থ্রু দিয়ে হওয়াটাও একটা প্রমাণ যে এটা মানে অত্যন্ত পুরনো একটা বিষয়। পুরনো এবং লোকসঙ্গীতের এটা চরিত্র, লোকসঙ্গীতের মূল চরিত্র হবে সেখানে। বিশুদ্ধ সংস্কৃত সাহিত্যের অলঙ্কার আছে কিনা সে খুঁজতে যাওয়া কিন্তু বাতুলতা। সেখানে অলঙ্কার থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা বিষয়। অলঙ্কারটা মানুষ সৃষ্টি করে তার মন থেকে। সে কোনো ছন্দ রীতি পড়ে, অলঙ্কার রীতি পড়ে প্রয়োগ করবে না, কথাটা এখানে। আচ্ছা, আপনার উত্তরে একটা উল্লেখ পেলাম নাচনির যে শিল্পটি, এই বিষয়ে অনেকের অনেক ভুল ভ্রান্ত ধারণা আছে বা মানে ধারণা নেই অনেকের এরকম আছে। নাচনি যদি একটা আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ঝুমুর যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, নাচনিও আমাদের কাছে বিষকন্যা, কেউ বলে বেশ্যা, কেউ বলে যৌনকর্মী, নানা অপবাদ আছে নাচনি সম্বন্ধে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা সত্যিও। তাদের এই সংস্কৃতির অধঃপতিত রূপটা আমরা দেখছি। নাচনির প্রকৃত ইতিহাস, প্রকৃত পরিচয় তো আমরা জানি না। এখন যে রূপটা দেখছি, একটা বৃদ্ধ মানুষকে দেখে কি তার বাল্য অবস্থা বোঝা যায়? বোঝা যাবে না, অনেক ক্ষেত্রেই বোঝা যাবে না। আমাদের সে ইতিহাস নাই, নাচনি ঝুমুরের যেমন ইতিহাস নাই, নাচনিরও ইতিহাস নাই। মূল কথা হচ্ছে ঝুমুরকে জানতে গেলে নাচনিকে জানতে হবে, নাচনিকে জানতে গেলে ঝুমুরকে জানতে হবে। কারণ একটা জিনিসেরই এপিটোপেট। আমি বলেছি যে ঝুমুর একটা পূর্ণ সঙ্গীত, গীত নৃত্য বাদ্যের সমন্বয়। আদি যুগের ঝুমুরের যেটা নৃত্যরূপ সেটা হচ্ছে পাতা, ডাঁড়, করম, নাচ, মেয়েরা দরাদরি করে। 1750-এর পরবর্তীকালে যুগ বিভাজন যদি আমরা ঝুমুরে ধরি, সঙ্গীতের যেমন যুগের পরিবর্তন ঘটল, নৃত্যেরও পরিবর্তন ঘটে। এবং আমরা ওই পাতা নাচটা বাঁচে আছে ঠিক, কিন্তু একটা নতুন ঝুমুরকে নিয়ে নতুন নৃত্য আঙ্গিক সৃষ্টি হয়, সেটা হচ্ছে ধুমড়ি। ধুমড়ি তাকে বলা হয়, ভাড়ুয়া এবং ধুমড়ি। আজকে যারা আমরা রসিক এবং নাচনি বলছি, বাই বলছি, এখন রসিক আর নাচনি শব্দ দুটা পরিবর্তিত। বাই নাচ বলা হচ্ছে, বায়ের যে রসিক তাকে কি বলা হচ্ছে? রসিক। কিন্তু তার আদি রূপটা ছিল অন্য রূপ, আর সেটাকে বলা হয়তো ধুমড়ি এবং তার রসিককে বলা হয়তো ভাড়ুয়া। এই রূপটার পরিবর্তন ঘটল জমিদারিতে। জমিদারদের রাজদরবারে নাটমণ্ডপের জন্য রসিক এবং নাচনি রাধা এবং কৃষ্ণ দুজন সাজে অভিনয় করলো। তারপর চলে আসলো ওই যে চেপা মাহাতো সিন্ধুবালার কথা বললাম, কাশীপুর রাজদরবার, সেখানে সে ফর্মটাকেও চেঞ্জ করলো, আধুনিক রূপ তারা আরও মডার্ন করলো। মানে উত্তর ভারতের যে বাই নৃত্যশৈলীর সঙ্গে আবার কিছু তার সামঞ্জস্য ঘটলো, সংমিশ্রণ ঘটলো। এবং সেখানে দেখা গেলো হারমোনিয়াম, ডুগি তাবলার ব্যবহার শুরু হয়ে গেল, ফ্লুট, কর্নেট দিয়ে তার মিউজিকের সহযোগী বাদ্যযন্ত্র সৃষ্টি হলো। এবং নাচটার তার পোশাকের সঙ্গে পরিবর্তন ঘটল। সেই ধুমড়ি বা রাধাকৃষ্ণের যে নৃত্যভঙ্গিমা ছিল তার পরিবর্তিত রূপ চলে এলো। শাড়ি, ব্লাউজ, আধুনিক ঢঙ্গে নাচনি সাজলো। রসিক কিন্তু আর মাদল নিয়ে যে দাঁড়াবে তেমন কোনো কথা না, সে হয়তো বসে ঝুমুর হারমোনিয়াম নিয়ে ঝুমুর পরিবেশন করছে, নাচনি একা নাচছে। নাচের ফর্মটার পরিবর্তন, আঙ্গিকটার পরিবর্তন ঘটে গেল। এই হচ্ছে এর নৃত্যরূপের বিবর্তন। আর যেটা ইতিহাসগত ব্যাপার, যেটা আমি বললাম যে চর্যাপদের সঙ্গে যদি ঝুমুরের সম্পর্ক থাকে, সঙ্গীতের দিক থাকে, তাহলে চর্যাপদের সঙ্গে নাচনির রূপ কোনো সম্বন্ধ আছে কিনা, এটা খুব উল্লেখযোগ্য বিষয়। আমি একটা খুব বড় করে আমি প্রবন্ধ একটা আমার আছে, সেটা একটা নাচনি পর বই বের হয়েছে, সেটা তো আমি লিখেছিলাম, সহজিয়া নৃত্যের পরম্পরা ও মানভূমের নাচনি। সহজিয়া গীত হচ্ছে চর্যাপদ। সহজিয়া চর্যাপদের যে সিদ্ধাচার্য এবং বজ্রধর, বজ্র সাধিকা ওরাকে বলা হতো। সিদ্ধাচার্যরা যারা ছিলেন সাধক, তারা সাধিকার সঙ্গে নৃত্য করত, চর্যাপদ গাইত এবং তার সঙ্গে নৃত্য পরিবেশন করত। কেসটা ছিল যার বিবর্তিত রূপ
নাচিনী বলে আমি মনে করি। আচ্ছা, মানে চর্যাপদের উল্লেখ আছে। এবং চর্যাপদকে বলা হয়তো নাট গীতি, যেহেতু নৃত্য ছিল। লক্ষণ সেনের দরবারে জয়দেব পদ্মাবতী নাচতেন এবং চর্যাপদ পরিবেশন করতেন যারা, তারা তার পূর্বকালে। কিন্তু ওই ধারাটার বিলুপ্তি ঘটে নাই, সেই ধারাটারই একটু আঙ্গিক রূপ আমাদের বাউল এবং বাউলানির মধ্যে পাওয়া যায়, এবং আদিরূপটার প্রায় পরিষ্কার ছবি রয়েছে আমাদের রসিক এবং নাচনির মধ্যে। আচ্ছা, মানে আপনি যেটা বললেন ঝুমুরটা একটা পূর্ণ সঙ্গীত, তার ওই নৃত্যর পার্টটা হচ্ছে নাচনি, পাতা, ধুমড়ি এবং নাচনি বিবর্তনের রূপ। আচ্ছা আদিরূপটা পাতা, তারপর আসছে ধুমড়ি, তারপর হয়ে গেল বাই। আগামী দিন হয়তো বাই বিলুপ্ত হতে পারে, কিন্তু তার ঝুমুরটা বাঁচে গেল, কিন্তু তার নৃত্য রূপটা বিলুপ্ত হতে পারে। যুগের পরিবর্তনের সঙ্গে যে কোনো জিনিস যদি পরিবর্তিত না হয়, সময় উপযোগী না হয়, খাপ খাওয়াতে না পারে, তো সে বিলুপ্তি হতে পারে। কিন্তু প্রকৃত তার ইতিহাসটা কিন্তু এইটা। এটা কিন্তু কোথাও কোনো গবেষণা সেভাবে হয়নি, আলোচিতও হয় না। এটা আমার গবেষণায় আমি অনুভব করেছি এবং সেটা আমি প্রতিষ্ঠিত করেছি, এবং এটাকে আজ পর্যন্ত কেউ এটার মানে কি বলা যায়, মানে খণ্ডন করতে পারে না অন্তর্পক্ষে। হ্যাঁ, এটা খুবই যুক্তিযুক্ত, আপনি যুক্তি বলছেন সেগুলো প্রত্যেকটা খুব যুক্তিযুক্ত, বাস্তবের উপর ভিত্তি করে, প্রমাণ সমেত। প্রমাণ সহ। এখানে আর কোনো মানে আবেগ ভাবালুতার অনুমান কোনো ব্যাপার না, অনুমানের কোনো জায়গা নেই। যেরকম আপনি বললেন যে গীত, নৃত্য আর বাদ্য, নৃত্য যেরকম এরকম অভিব্যক্তিটা দেখলাম আমরা এই তিনটে পর্যায়ে এসছে। এখন আরো আপনি বলে নতুন প্রজন্মের প্রতি নেমে পড়েছে অনেকটাই নাচনিকা। গীতের কেরম অভিব্যক্তি হয়েছে যে গীতের রূপটা বলছেন। আসলে যে কোনো জিনিসেরই কিন্তু যুগ এবং সময় পরিবেশের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটা সমস্ত ক্ষেত্রে এই সত্যটা প্রযোজ্য, এবং লোকসঙ্গীতের ক্ষেত্রে সেটা আরও অধিক প্রযোজ্য। কারণ রবীন্দ্রসঙ্গীতকে আমি নিজের মতো করতে পারি না। নজরুল সঙ্গীতের একটা বাঁধা ধরা স্বরলিপি আছে, তার নির্দিষ্ট রূপ আছে, লিখিত রূপ আছে, সংরক্ষিত রূপ আছে। মানে আমি ইচ্ছা মতো নজরুল গীতিটা, কিন্তু লোকসঙ্গীতের ক্ষেত্রে এই বাধা বন্ধকতা কিচ্ছু নাই। এবং লোকসঙ্গীতের ক্ষেত্রটা এত বিস্তৃত, লোকসঙ্গীত যারা গায় তারা তো শিক্ষা প্রাতিষ্ঠানিক কিছু শিক্ষা নয়, শুনিয়ে গান করে। মানে অবাধের মানে পরিসর, অবাধ এর মুক্ত স্বরূপ, এ স্বরূপটা হচ্ছে মুক্ত। ফলে আমি ঝুমুর শিল্পীর ক্ষেত্রে ঝুমুরের সুর, আবেগ নিশ্চিতভাবে তার মতো ধরা পড়ে। কিন্তু তবুও বলবো ঝুমুরের বিবর্তনের একটা রূপ আছে ঠিক, কিন্তু ঝুমুর থেকেছে। এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। আমি একটা গান, যে কেউ একজন শিল্পী গাহুক কোনো একটা গান করছে, আমি জানি না সেটা কি, কিন্তু যদি আমি শুনি বলে দেবো এটা ঝুমুর। তার মানে হচ্ছে যে ঝুমুরের বিবর্তনের বিরাট একটা রূপরেখা আছে। বিবর্তনের ওই যে বললাম, এক পদ থেকে দু পদ থেকে তিন পদ থেকে চার পদ থেকে বহু পদ থেকে বহু কলি, তার সঙ্গে আবার ভণিতার যুগ এলো, যেখানে আমরা বিনন্দ সিং, দুর্যোধন দাস, গৌরাঙ্গিয়া, জগৎ কবির, রামকৃষ্ণ, চামু, অকু, এইসব কবিদের আবির্ভাব ঘটলো। তার পরবর্তীকালে আধুনিককালে আবার ঝুমুরের যেটা স্বরূপ দেখছি, সেখানে আজকের কবিরা আরও ঝুমুরের বিবর্তন আনছেন। কিন্তু সঙ্গীতের বৈশিষ্ট্যে ঝুমুরের স্বরূপগত যেটা চরিত্র, সেটা কিন্তু প্রায় অভিন্ন থেকেছে এবং বিবর্তন হয়েছে, কিন্তু বিবর্তন হলেও সেটা ঝুমুর আছে। বর্তমান সময়ে কিছু মানভূমের লোকগান বলে ঝুমুরকে বিকৃত করে পরিবেশনের চেষ্টা হচ্ছে, গাইছে অনেকে। বাদল পাল থেকে শুরু করে অনেকে, শিশুপালও এই কাজগুলো করেছে, ঝুমুরকে একটু অন্যরকম করে পরিবেশন করার চেষ্টা করেছে। কিন্তু সেসব গান কিন্তু টিকছে না, লক্ষণীয় বিষয়। মানে এখন থেকে কম করে 15-20 বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু টিকছে না। একসময় বিরাট জনপ্রিয়তা পাচ্ছে, গানগুলো আকাশে বাতাসে বাজছে, টিকছে না। এই এক অদ্ভুত জিনিস। আমি বিনন্দ সিংয়ের কোনো একটা পদ, দুর্যোধন দাসের কোনো একটা পদ, সেকালে কত জনপ্রিয়তা ছিল, এখনও সে গান যদি কেউ পরিবেশন করা হয়, সমান তার আমরা গুরুত্ব দেখছি, মানুষকে ভালো লাগছে। কিন্তু এইসব গান কিন্তু ক্ষণস্থায়ী বলে মনে হচ্ছে। ঝুমুরের অভ্যন্তরীণ অর্থটা ওই গানগুলো মানে তুলে ধরতো, অবশ্যই হওয়ার পর সেই অর্থটা তো আর পাওয়া যাচ্ছে না। মানে যারা শ্রোতা
তারা হয়তো সেই শিক্ষাটা ওখান থেকে পাচ্ছেন না, কেননা আপনি যেরকম বললেন যে আমাদের প্রচুর ইতিহাস শেখায় এবং কিছু কিছু জায়গায় ভবিষ্যৎটাও বলে দেয়। অবশ্যই। যখনই ওটার মধ্যে বিকৃতি চলে এলো, ওই বৈশিষ্ট্যটা তো আর রইল না গানটার মধ্যে বা শিল্পটার মধ্যে। হ্যাঁ, যারা সেটা লঙ্ঘন করছে, হ্যাঁ, যারা সেটা লঙ্ঘন করছে, লঙ্ঘন করার জন্যে সাময়িক কিছু ভাব অনুভূতি মানুষের প্রয়োজনে উপস্থাপনে, মানুষকে ভোলানোর জন্য, তারাকে খেপানোর জন্য, নাচানোর জন্য যদি আমি কিছুভাবে পরিবেশন করি, সেটা তাৎক্ষণিক ফল আছে ঠিক, কিন্তু স্থায়ী ফল এটা নয়, সাময়িক। সাময়িক, তার রেজাল্ট কিন্তু সাময়িক, আমরা দেখছি সেটা। তো এই ঝুমুর শিল্পে আপনি এতটা অভিজ্ঞ, ঝুমুর তৈরি করা থেকে মানে যদি পদক্ষেপগুলো একটু বলেন যে কি করে একটা ঝুমুর সৃষ্টি হয়, মানে একদম ফর্মাল স্টেপগুলো কি কি? উদ্ভবের যেটা একটা কথা বলেছিলেন আপনি, যে উৎস বা উদ্ভব কোথায়, ঝুমুর সৃষ্টি কীভাবে হলো। একটা ঝুমুর ধরুন কেউ গান নতুন রচনা করছেন, সেটার রচনার মানে স্টেপগুলো কি কি? যে উনি কোনো একটা নিজের অভিজ্ঞতাকে তুলে ধরছেন বা কোনো একটা ইতিহাসকে তুলে ধরছেন? হ্যাঁ, জাস্ট তাইলে আমি সেই প্রসঙ্গে আসি। আমি কলেজে পাশ করলাম, আমার পাশের গ্রামেই থাকতো সুনীল মাহাতো। সুনীল মাহাতোর নাম শুনে থাকবেন, বিখ্যাত ঝুমুর কবি। আমরা দুজনে বন্ধু, আচ্ছা 1 কিলোমিটার দূরেও থাকি, আমি 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। এখন ঠিক এর উত্তর হিসেবেই সেটা বলা যায় যে আমরা তখন আধুনিক গান চর্চা করতাম। শিক্ষিত ছাড়ারা কি ঝুমুর গাইবে? সেটা সম্ভব নয়। তখন এরকম একটা প্রতিবন্ধকতা, মানে অলিখিত বলতে গেলে নির্দেশ ছিল সমাজের। আধুনিক গান মানে কোন কোন পর্যায়ে? আধুনিক মানে খুবই একদম মডার্ন আধুনিক গান রেডিওতে যেগুলো বাজত, আচ্ছা। সেই পর্যায়ের গান সুনীলদা লিখতেন এবং রেডিওর গীতিকার হওয়ার জন্য 25টা করে গান পাঠাতেন আকাশবাণীতে। আচ্ছা, আর জবার পাঠাতেন, তবার ওরা ফেরত পাঠিয়ে দেয়, মানে রিজেক্ট করে দেয়। তো আমাকে বলতো তুমি সুর করো। আমি যেহেতু গানের চর্চা করতাম একটু, বলি তুমি সুর করো। সুর গাইতাম, আমি সুরও সৃষ্টি করতাম। এখন আমরা বললাম তাহলে এটা করে তো কোনো লাভ হবে না, তাহলে আমরা ঝুমুর করা যাক। ঝুমুর তো আমাদের পুরুলিয়ার, ঝুমুর আমাদের জিনিস, তাহলে ঝুমুরই করবো আমরা। তো বললো হ্যাঁ, এটা তো তুমি ঠিক বললে। আমি বললাম আপনি ঝুমুর লিখুন দেখি। ও কিন্তু দেখুন, একটা আধুনিক কবি, শিক্ষিত কবি, সে ঝুমুর কবি নয়, ঝুমুরের চর্চা তো যুক্ত নয়, কিন্তু আবার ঝুমুর লিখতে শুরু করছে। ভাবুন কীভাবে সৃষ্টিটা শুরু হয়। ও প্রথম দিনে লিখে আনলো, পিনাড়ে পলাশের বন পালাবো পালাবো মন, ন্যাংটি ইঁদুরে ঢোল কাটে, বতরে পিরিতি ফুল ফোটে। আপনাদের চারদিকে যে গান বলছে আকাশের বলছে এই গান। আকাশ বাতাস নয়, এটা আমেরিকাতেও পরিবেশিত হয়েছে এবং এক একজন ভালো শিল্পীর কণ্ঠে হয়তো কোটি শ্রোতা শুনে, এরকম রেকর্ড আছে। তো সে গানটা নিয়ে ও বিকাল 3-4টার সময় আমার বাড়ি চলে আসে। এটা আপনার দুজনের সৃষ্টি? অবশ্যই, ওর লেখা আমার সুর। আরে বাপরে। তো ও লিখে আনলো, বললাম দেখো তো, একটা গান আমাদের প্রচলিত ছিলই, পিঁদাড়ে পলাশের বন, লাইন একটা দুটা লাইন। তো ওইটার সঙ্গে আবার পরবর্তীকালে এড করে দিল কিছু কথা দিয়ে, পুরো গানটাও লিখে ফেলেছে, ভনিতাও দিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এটা মানে গল্প এবং তার সঙ্গে ঝুমুরের ইতিহাস জড়িত। বাপরে বাপরে। আমার বললো তুমি এটা গাও দেখি, এটা কীভাবে হবে। তা আমি বললাম দাদা আমি তো ঝুমুর কোনোদিন গাই নেই, শুনি, আমার স্মৃতিতে আছে ঠিক, কিন্তু হুবহু কি সেরকম? বলছে না, একটু তুমি তোমার মতন করে সৃষ্টি করো না। আমি বললাম তাহলে আমি এখন তো শোনাতে পারবো না, আমি অত বড় কোনো শিল্পী নয়, কালকে আমি আপনাকে শোনাবো। যথারীতি ও পরের দিন আমি ওটা গাই, ওকে শোনাই। ও বললো বাহ, খুব সুন্দর হয়েছে। পরের দিন আবার ও লিখে আনেছে একটা, বেঙ্গল বলে তুই ছোট, বিহার বলে দূর হটো, পুরুলিয়াতে ঝাঁপ দিবে জলে, বাঙালি ভাই বিহারি ভাই দেনটুকু বলে। সাঁওতালিতে তখন একটু গোলমাল চলছিল। আচ্ছা স্থানীয় যারা ভূমিহারা, তাদের মানে চাকরি হচ্ছিল না আর কি, আচ্ছা। সেই সব নিয়ে আমরা যুগ গান লিখে দিল। তা আমি বললাম এইটা কাল শোনাবো, কালকেরটা শোনাচ্ছি। সেদিন আমি পিঁদাড়ে পলাশের বনকে শোনালাম, খুব খুশি হই। এইবারে দেখুন, যে সুরগুলো আমরা জানতাম বা শুনেছি, সেটা তো কথা বসাতে লাগলো। ও শুধু কথাগুলো বসিয়ে দিচ্ছে, ও তো কবি, ওর ভিতরে কবিত্ব আছে, একটা বিষয়কে ভাবেও ও দিয়ে দিল। আচ্ছা, এইভাবে প্রতিদিন একটা করে ও গান লিখত। মানে সবগুলো সুরটা কি একই রকম থাকতো? না, একই রকম না, বিভিন্ন সুরের ছিল। প্রতিদিন আলাদা রকম আঙ্গিকও লিখত, আর প্রতিদিন আগে আমি সেটাকে সুরটা একটু সেট করতাম আর কি, এই ঘটনা। এবং পরবর্তীকালে এই সৈকত রক্ষিত জানবেন, বিখ্যাত সাহিত্যিক সৈকত দাওকে দিয়েও আমি ঝুমুর লিখেছিলাম। আচ্ছা, এবং আগে লিখতেন না, আমি বললাম সৈকত দা আপনি পুরুলিয়ার মানুষ, এই মাটির
মানুষ আপনি ঝুমুর লিখতে পারবেন না? বলছে হ্যাঁ তা পারতে পারি। তা বলি আপনি লিখুন, আমি গাইব। ও প্রথমেই লিখেছিল মাদুলিয়া ভাই আমি কি করে বাঁচিব পড়লে, আচ্ছা দারুণ। আচ্ছা তো এইসব গান কিন্তু উত্তীর্ণ, মানে ঝুমুর হিসাবে উত্তীর্ণ। সুতরাং এইভাবে ঝুমুরের সৃষ্টি এক একজন কবি সেই যুগের সমকালকে বিচার করে লিখেন, এটা পরিষ্কার। তবে ঝুমুরের আদি যেটা মানে আদি ঝুমুরের যেটা মূল কথা ছিল সেটা ছিল মানুষ সাধারণ সমাজ জীবনের কথা এবং নারী পুরুষের প্রেম কথা। এটা একটা বড় ব্যাপার ছিল। ঝুমুর একটি বলা হয় যে আদি রসকলা বলা হয় ঝুমুরকে। মানে ঝুমুরের মানুষের অস্তিত্বের আদি রূপটা তো কি বলা যায়, যৌনতা, জননতা, এটা তো একটা বিষয়। হ্যাঁ, এবং সেটাকে আমরা অন্যভাবে অশ্লীল বলতে পারি, কিন্তু সবসময় অশ্লীল হবে এমন কোনো কথা না, অসম্ভব। নারী পুরুষের প্রেমের কথা বলাই কি অশ্লীলতা, সেটা প্রশ্ন নাই। ঝুমুরে কিন্তু সেই প্রেম কথা অজস্র আছে। মানে কতটা ওপেন মাইন্ডেড ছিল কালচারটা, সেটা একটা প্রমাণ। হ্যাঁ, প্রমাণ। আর অতদিন আগে অতদিন আগে এটা একটা কতটা ওপেন মাইন্ডেড কালচার ছিল, তার একটা প্রমাণ, খুব বড় প্রমাণ। এবং অশ্লীলতার প্রশ্নই না। হ্যাঁ, আমরা অনেক সময় ভুলভাবে তাকে বিচার করি। আর মানে কি কি বিষয় নিয়ে বেশিরভাগ ঝুমুর গান লেখা হতো? যেমন ধরুন এই আপনি বললেন একটা প্রেম, নারী পুরুষের প্রেম নিয়ে, এটা কিন্তু মূল। সেই প্রেমটাই আবার মধ্যযুগে সেই প্রেমটাই আবার রাজাদের পৃষ্ঠপোষকতায় রাধা কৃষ্ণের প্রেমে রূপান্তরিত হয়েছে। আর এ ছিল মানবীয় প্রেম আদি পর্বে, সেখানে রাধা কৃষ্ণের পদ আমরা পাই না। কিন্তু 1750-এর পরবর্তীকালে রাজাদের পৃষ্ঠপোষকতা যখন পায়, তাদের প্রয়োজনেই হোক বা সেই যুগে রামায়ণ মহাভারত শাস্ত্রীয় গ্রন্থের প্রসারের জন্যই হোক, রাধাকৃষ্ণ বিষয়ক ঝুমুর কিন্তু প্রবলভাবে সৃষ্টি হয়। সমস্ত কবিরা রাধাকৃষ্ণ বিষয়ক ঝুমুর লিখেছেন। আচ্ছা, একদম। তো রাধাকৃষ্ণ বিষয় গেল, সেটা একটা বিশেষ যুগ। তার পরবর্তীকালে আমরা আধুনিক যুগ যখন ঢুকছে, স্বাধীনতার পরবর্তীকালে এই যুগের বিষয়গুলো ঢুকে যাচ্ছে। সেগুলো রাজনৈতিক হতে পারে, সেগুলো নানা রকমের সমাজ আন্দোলন হতে পারে, নানা রকমের কি বলা যায় কুসংস্কার প্রতিবাদী গান হতে পারে। পণ প্রথা যেমন একটা প্রতিবাদ, তেমনি বিভিন্ন জায়গায় ড্যামে গ্রাম ডুবে গেল, জমি ডুবে গেল, তার প্রতিবাদে ঝুমুর আছে। হ্যাঁ, আচ্ছা, ঘর বাড়ি ছিল ড্যামে ডুবে গেল, আমরা গুমুরে মরি হে, সুবর্ণ রেখার তীরে কাঁসাই দামোদরে ড্যামে গেল ঘুরিয়ে, হ্যাঁ, রহিল জীবন আমরা বাঁচিব বলে কি করি হে, এরকম পদ আছে। মানে আমি বলছি যে আমার জীবনের যা ঘাত প্রতিঘাত আসছে, যা অনুভূতি আসছে, সবটার বহিঃপ্রকাশ ঝুমুর দিয়ে, একদম ঝুমুরের প্রকাশ হচ্ছে। ব্যাপক একটা লোকসঙ্গীত, ব্যাপক একটা সাহিত্য বলা যায়, ব্যাপক সাহিত্য। এবং যেটা বাংলা সাহিত্য পঠন পাঠনের ক্ষেত্রে আঞ্চলিক সাহিত্যকে স্থান দেওয়া উচিত। বাংলা সাহিত্যের পূর্ণতার জন্যই আঞ্চলিক সাহিত্যকে পড়া উচিত, তাহলে ছাত্রছাত্রীদের জ্ঞান আসবে কি করে। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেমন এটা খুবই স্বীকার্য একটি বিষয়। আমাদের এই আঞ্চলিক সভ্যতার একটি পার্ট হলো করম পূজা। যে করম পূজাতে মানে এই আইডিয়াটাকে আমি যেটুকু বুঝেছি যে এটা প্রকৃতির পুজো করা হয়। তো এই প্রকৃতির প্রেমকে কি আমরা ঝুমুরে পেয়েছি? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। আমি ইতিহাসের প্রসঙ্গেই আসি। করম প্রসঙ্গ যখন আসলো, যাওয়া করম যে প্রসঙ্গটা, যেটা ওই সেই যাওয়া পাইতে পূজা এবং ইয়ে করে ঝুমুরের, আমাদের আদি ঝুমুরটাকে আমরা ভাদ্রিয়া বলছি। আচ্ছা, এর কারণ হচ্ছে ভাদ্র মাসে এই গানগুলো করা হচ্ছে। হ্যাঁ, এবং ওই ভাদ্র মাসে কখন ওই যাওয়া করমের আখড়াতেই প্রথম ঝুমুরের উৎপত্তি। করম পূজা সম্বন্ধে একটু বলার দর্শকদের জন্য। হ্যাঁ, মানে আমাদের এই অঞ্চলের লোক সংস্কৃতি বলুন, কৃষ্টি সংস্কৃতিটার উদ্ভব হয়েছিল কৃষি থেকে। কৃষ্টির উদ্ভব, সংস্কৃতির উদ্ভব। মানুষ একটা জিনিস হচ্ছে, যখন অরণ্য জীবন ছিল বা যখন গ্রাম পত্তন হয় নাই, চাষ শিখে নাই, মানে যাযাবর জীবনে সাধারণত কোনো সংস্কৃতি থাকতে পারে না। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভাবনার বিষয়। মানুষ যখন কৃষি শিখলো, চাষ করতে শিখলো, তখন তার স্থায়ী বসতি মানেই সমাজ সৃষ্টি,
5 ঘর এক জায়গায় থাকলে মানে সমাজ তৈরি হচ্ছে। এবং তখন দিনের বেলা কাজ, পারস্পরিক আনন্দ বিনোদনের জন্য, হৃদয় বিনিময়ের জন্য তারা সন্ধ্যার সময় আখড়াতে উপস্থিত হয়ে নাচ গান করতো, হাত ধরাধরি করে। এবং যাওয়া কর্মে আমরা যেটা দেখতে পাই যে বীজ থেকে একটা ডালাতে বালিতে বীজ পুঁতে অঙ্কুর করে যে উদ্ভিদ তৈরি করা হচ্ছে, এটা ছিল কৃষির সেই স্মৃতির উৎসব, ও আচ্ছা, কৃষি সূচনার স্মৃতি উৎসব। খুব ইন্টারেস্টিং, মানে ওই যে বললাম কৃষি থেকে কৃষ্টি সংস্কৃতির উদ্ভব, মানে কতটা জড়িয়ে মাটির সাথে। বহুত গভীর ইতিহাসের সঙ্গে, মানব ইতিহাসের সঙ্গে। এবং ওই কৃষি যেদিন সৃষ্টি করলে ওরা তার স্মৃতিটাকে আনন্দের রূপ দিল তাদের নাচে গানে, করমের অনুষ্ঠানে। সেখানেই তারা পরবর্তীকালে যাওয়া করম গীতে কোনো বাজনা নাই, তখন বাদ্য সৃষ্টি হয় না। তার পরবর্তীকালে দেখা গেল যখন এরা ঝুমুর সৃষ্টি করলো, তখন বাদ্যযন্ত্র, পুরুষ মানুষের সংযোগ, মেয়েরা ছেলেরা একসাথে বাদ্যযন্ত্র সহকারে তাল, মাত্রা, নৃত্য, এটা পুরো আঙ্গিক তৈরি হয়ে গেল, সঙ্গীতে পরিণত হলো। এটা একটা বিবর্তনের একটা ধাপ আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, ঝুমুরের যে এতটা একটা গৌরবময় ইতিহাস বা এতটা একটা গভীর তথ্য কি বলবো, তথ্য এবং বিষয়, এই বিষয় যে এতটা গভীর, এই বিষয়টাকে আমরা মানে এই প্রজন্মের কাছে, এই নতুন প্রজন্মের কাছে কি করে আরো ভালোভাবে, বা যে ওর উপরে যে পুরোনো ডগমাগুলো লেগে আছে, যে ভুল ভ্রান্তিগুলোর উপরে ছড়িয়ে আছে, যেমন আপনি নাচি নিয়ে বললেন, এগুলোকে সরিয়ে যে সত্যটা ঝুমুরের, সেটা আমরা কিভাবে উপস্থাপন এবং উপস্থাপন করতে পারবো, সে বিষয়ে আপনার কি মতামত, যে ঝুমুরের ভবিষ্যৎ কীরকমভাবে পরিবর্তন আমরা করতে পারবো এবং এই বিষয়ে সরকারের ভূমিকা কী হতে পারবে? খুব সময়োপযোগী এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই আমরা যারা এই সংস্কৃতি, শিল্প সংস্কৃতি চর্চার সঙ্গে, ঝুমুরের সঙ্গে দীর্ঘকাল সারা জীবন ধরে জড়িত আছি, আমাদের মর্ম বেদনা কিন্তু সেইখানে। আমি ঝুমুরকে ভালোবাসি, শুধু ভালোবাসার সঙ্গে তো নয়, সে ভালোবাসার বস্তুটার যদি সত্যিকারের কোনো মূল্য থাকে, সামাজিক তাৎপর্য থাকে, ঐতিহাসিক তাৎপর্য থাকে, দেশীয় স্তরে, শিক্ষা স্তরে তার যদি প্রয়োজনীয়তা থাকে, তাহলে তাকে সঠিকভাবে সমাজের কাছে, শিক্ষিত মানুষের কাছে পৌঁছানো গুরুত্ব আছে। কিন্তু সেটা কিভাবে, তার এই বিষয়টা একটা বড় প্রশ্ন আর কি। এই প্রশ্নটা নিঃসন্দেহে অত্যন্ত মূল্যবান। আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, এর উত্তর খোঁজারও চেষ্টা করেছি। প্রথম যেটা হচ্ছে যে এই সঙ্গীতকে অশ্লীল, ব্রাত্য এবং উপেক্ষিত করে রাখা হয়েছিল, এই সংগীতটাকেও। আজকের দিনে তার অনেকটাই মেঘ সরে গেছে, কাটে গেছে, কোনো সন্দেহ নাই। এবং এই জন্যে সরকারের একটা ভূমিকা কিন্তু বড় ভূমিকা থাকে, যেটা আমি বলেছিলাম যে এখানকার পঞ্চকোট রাজা, সিল্লির রাজা, পাতকুমের রাজা, বাগমুন্ডির রাজা, বরাভূমের রাজা, রাজারাই কিন্তু একসময় এই ঝুমুর এবং তার সংস্কৃতিকে প্রজেক্ট করেছিল, পৃষ্ঠপোষকতা করেছিল, শিল্পটাকে নিজেরা চর্চা করেছেন বলেই সেটা সামাজিক মান্যতা পাইছিল, জীবনের সঙ্গে যুক্ত হয়েছিল। সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে, ঝুমুর অনেকটাই বিচ্ছিন্ন, অসামাজিক স্তরে চলে যায়, নাচেনি। এইটা ছিল আমাদের সত্যিকারের মূল্যায়নের অভাব, পৃষ্ঠপোষকতার অভাব এবং রাজন্য পৃষ্ঠপোষকতার অভাব। স্বাধীনতার পরবর্তীকালে যখন রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়, তখন আধুনিক শিক্ষার প্রচার যখন আমাদের প্রয়োজন আছে, টেকনোলজির যুগে বলুন, বিশ্বায়নের যুগে আমরা সভ্যতা, সংস্কৃতি, মানব সভ্যতার সঙ্গে যুক্ত হচ্ছি নিজেরা, সেখানে আঞ্চলিক লোকশিল্প, সংস্কৃতি, ভাবনা কতটা প্রাসঙ্গিক, এটা একটা খুব বড় প্রশ্ন। কিন্তু আমাকে জানতে হবে, আমরা তো আজ জানতে পারছি, বুঝতে পারছি, ঝুমুর কেবল একটা লোকসঙ্গীত নয়, ঝুমুর ভারতীয় সভ্যতা, সংস্কৃতির একটা প্রাচীনতম নিদর্শন, তার সঙ্গে জড়িত একটা বিষয়। আজ যদি ভারতনাট্যম, কথাকলি, উড়িষ্যি নৃত্যের প্রয়োজনীয় থাকে, তাহলে নাচনি কেন থাকবে না, ছৌ নাচের কেন থাকবে না? ছৌ নাচ তো প্রমাণ করে দিয়েছে তার সারা বিশ্বের মধ্যে সে অন্যতম শ্রেষ্ঠ লোকনৃত্য। আমি মনে করি এখানকার লোকসংস্কৃতি অন্যান্য বিষয়গুলোকেও আমরা আধুনিক শিক্ষার সঙ্গে, শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে হবে। তাইলে আমাদের আধুনিক শিক্ষা, শিল্প সংস্কৃতি পূর্ণতা পাবে। এজন্য সরকারের পূর্ণরূপে সহযোগিতা নয়,
সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন আছে। আজ এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দাবির ভিত্তিতে এখানে ঝুমুর এবং ছৌ ডিপার্টমেন্ট খুলেছে, সেখানে ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে, সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে। এটা প্রাথমিক হলেও এর মূল্য কিন্তু অসীম। গুরুত্বের দিক থেকে আমাদের দাবি, এখানে বাংলা সাহিত্য যেখানে পড়ানো হচ্ছে, যেখানে উড়িয়া সাহিত্য পড়ানো হচ্ছে, যেখানে অসমীয়া সাহিত্য পড়ানো হচ্ছে, সে সাহিত্যের সঙ্গে সঙ্গীতের সঙ্গে ঝুমুর এবং এখানকার লোক সংস্কৃতিকে পাঠ্য হিসাবে অংশগ্রহণ করা উচিত, তাকে স্থান দেওয়া উচিত। এইটা আজ আমাদের বিশেষ বিবেচনার বিষয়। আমি এর আগেই বললাম যে চর্যাপদ যদি পাঠ্য হতে পারে, শ্রীকৃষ্ণ কীর্তন যদি পাঠ্য হতে পারে, গবেষণার বস্তু হতে পারে, ঝুমুর কেন হবে না? আমরা যদি সেটাকে পূর্ণরূপ দিতে চাই তাহলে ঝুমুর এবং এখানকার লোক সংস্কৃতিকে বাদ দিয়ে সম্ভব নয়। ঝুমুর একটা বললাম প্রায় সর্বভারতীয় একটা সঙ্গীত, অসামান্য এর শিল্প, সাহিত্য, সঙ্গীতের বিষয়বস্তু এর মধ্যে নিহিত আছে। সুতরাং সেটাকে উপেক্ষা করে ব্রাত্য বলে, অশ্লীল বলে যদি আমরা তাকে দূরে ঠেলে দিই, সেটা ক্ষতি আমাদের। এটা আগামী দিনের প্রজন্মকে বুঝতে হবে এবং এখানে দায়িত্ব কিন্তু আমাদেরও, যারা আমরা শিল্প এই সংস্কৃতি চর্চা করছি। আমি ঝুমুরকে যদি সঠিকভাবে উপস্থাপন করি, কেন নেবে না? অশ্লীল বলে যদি উপস্থাপন করি তার মানুষ নেবে না। তাহলে বড় ভূমিকাটা যেমন সরকারের, শিক্ষিত জনের, তেমনি বড় ভূমিকা কিন্তু শিল্পের সঙ্গে জড়িত কবি শিল্পীদেরও। আমার মনে হয় আগামী দিনে আমরা যা চাইছি সেটা কাটে যাবে, এই বাধা কাটে যাবে, দেওয়াল কাটে যাবে, নিঃসন্দেহ আগামী দিনে কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই জন্য ঝুমুরকে শিক্ষার একটা অংশ তৈরি করতে হবে, অঙ্গ, শিক্ষার পাঠ্য হওয়া উচিত, অঙ্গ হওয়া উচিত। এই দাবিগুলো শিক্ষিত জনরা করুন, কারণ এখনও শিক্ষিত মানুষ ঝুমুরে ছৌয়ের সঙ্গে যুক্ত নয়। অশিক্ষিত মানুষরা তো এই দাবি, এই কথা তুলে ধরতে পারবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষিত মানুষদের উপস্থিতি, তাদের অংশগ্রহণ। একজন শিক্ষিত মানুষ কেউ ডিলিট করছে, আমারই ছাত্রী দোলা রায়, সে ঝুমুর এবং কীর্তনের সঙ্গে তুলনামূলক অধ্যয়ন করছে, ডিলিট করছে, আমি তাকে পূর্ণ সহযোগিতা করছি। এবং ও যদি ঝুমুরের পর এই বিষয়গুলো যদি ডিলিট তার থিওরিতে, তার বইয়ে যদি তুলে ধরে, সেটা তো একটা বড় পজিটিভ দিক। জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ এবং পণ্ডিতজনের কাছে, শিক্ষিত সমাজের কাছে সে বার্তা পৌঁছাবে। আজ এই কাজগুলো খুব জরুরি আছে। পরবর্তী প্রশ্নটি আমাদের মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আপনার আশাটা নিয়ে আমরা পোস্ট করি, আমাদের কাছে অনেক রকম রিকোয়েস্ট আছে এই প্রশ্নটা নিয়ে। এই প্রশ্নটা নিয়ে অনেক রকম, এই বিষয়টা নিয়ে অনেক রকম কনফিউশন আছে সমাজের কাছে। তাদের মধ্যে অনেকেরই একটি প্রশ্ন যে বর্তমান যে কর্মী সমাজের একটি আন্দোলন আমরা সবাই কি বলবো, জাতিসত্তার আন্দোলন, একটা ভাষার আন্দোলন। হ্যাঁ, এই আন্দোলনটার বিষয়বস্তুটা কি, এটার কারণটা কি, এটা আমাদের ম্যাক্সিমাম লোকের কাছে ক্লিয়ার নয়। এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে এটা কি দাবিতে ওনারা করছেন, যার জন্য রেল অবরোধ বা অনেক বড় বড় আন্দোলন হচ্ছে, আন্দোলন করছে, যেটি আন্দোলনটার রেজাল্টটা হয়তো আমরা দেখতে পাচ্ছি, বাট ওটার কারণটা অনেকের কাছে মানে এখন অব্দি ক্লিয়ার না। ঠিক, আপনি তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য বক্তা হওয়ার জন্য আপনার কাছে এই প্রশ্নটি অনেকের কাছ থেকে এসেছে, যে যদি একটার মধ্যে আলোকপাত করেন। খুব ভালো প্রশ্ন, সময় উপযোগী, এবং এই মুহূর্তে কর্মী আন্দোলন খুবই একটা ব্যাপক রূপ নিয়েছে। তো আমি একজন কর্মী জাতি বা সম্প্রদায়ের মানুষ হিসাবে এবং এই সংস্কৃতির মানুষ হিসাবে, আন্দোলনের সঙ্গে পরোক্ষভাবে হলেও যুক্ত একজন ব্যক্তি হিসাবে আমি কিছু কথা বলছি এর উত্তর হিসাবে। ব্যাপারটা হচ্ছে কি, যে পুরাপুরি এই ছোটনাগপুর জঙ্গল, পাহাড় জঙ্গল, এই রুক্ষ জায়গাতে, এই অঞ্চলেই ভৌগোলিক ক্ষেত্রের অন্যতম জনগোষ্ঠী হচ্ছে কর্মী। এই অঞ্চল সাধারণ হচ্ছে আদিবাসী প্রধান অঞ্চল, এবং যারা আদিম অধিবাসী, আদিবাসী মানে আদিম অধিবাসী, ভারতবর্ষের যারা আদিম জনগোষ্ঠী, জনজাতি, তাদের একটা বৃহত্তম অংশ পূর্ব মধ্য ভারতের এই ভূখণ্ডে বসবাস করে। এদের মধ্যে আবার সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কুর্মীরা। আচ্ছা, এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কুর্মীরা, সাঁওতাল, মুন্ডা, ওরাং, হু, কড়িয়া, সবর, কিছু বহু সংখ্যালঘু, আমাদের সংখ্যাগরিষ্ঠ কিন্তু কুর্মী। এখন ঘটনা দাঁড়াচ্ছে, এরা 1871-এর প্রথম লোকগণনা থেকে 1931-এর লোকগণনা পর্যন্ত এরা কিন্তু শিডিউল ট্রাইব হিসাবে পরিগণিত ছিল। আচ্ছা, আগে ছিল। কেসটা হচ্ছে এখানে, এটা ভাবনার বিষয়। আচ্ছা,
ব্রিটিশরা কিন্তু 13টি জাতিকে এখানকার শিডিউল নথিভুক্ত ট্রাইব হিসাবে আদিম জনগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল কুর্মী। যেভাবে হোক স্বাধীনতার পর ভারত সরকার নতুন যে তালিকা তৈরি করে সেখান থেকে কিন্তু কুর্মীদের নাম বাদ যায়। জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী বাদ পড়ে, এইটা একটা ঘটনা। কিন্তু কেন, কি কারণে, সেটা পার্লামেন্টের কোনো অধ্যাদেশ, আইন কিচ্ছু হয় না, তালিকা থেকে সে বাদ পড়ে যায়। কেসটা এই ধরনের। এখন ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে এই অঞ্চলের অন্যান্য যেসব আদিম জনগোষ্ঠী যারা আরও বেশি পেছনে ছিল, জঙ্গল নির্ভর তাদের জীবন, শিকার জীবন, তারাও বর্তমানে কিন্তু তাদের ভাষা, সংস্কৃতি, আধুনিক শিক্ষা, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে তাদের অগ্রগতি যথেষ্ট লক্ষ্য করার মতো আর কি। এখন সাঁওতালদের মধ্যে ডাক্তার, আইএস, আইপিএস র্যাঙ্কে সব ধরনের অফিসার আছে। কিন্তু যে জাতিটা প্রায় 2 কোটি এই অঞ্চলে বসবাস করে, আচ্ছা, এটা মানে অনেকে জানেই না। 2 কোটি মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে এই যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, সেই অঞ্চলে এরা মানে প্রায় 2 কোটির কাছাকাছি বসবাস করে। তো এত বিপুল জনগোষ্ঠী, তারা মূলত কৃষিজীবী সম্প্রদায়, চাষবাস নিয়ে এরা থাকে। শিক্ষার বিস্তার এখনও কিন্তু সেভাবে হয়নি। উচ্চ শিক্ষা যাকে বলে, প্রাথমিক শিক্ষা স্তরে অবশ্যই বর্তমানে হয়েছে 70 বছর স্বাধীনতার পরে। এদের সমাজে, পশ্চিমবঙ্গে আমাদের এখনও কোনো আইএস নাই, আচ্ছা, এখনও কোনো আইপিএস সম্ভবত নাই। এখন বোধহয় বাঁকুড়ার একজনকে হয়েছে। আচ্ছা, মানে এত বড় সংখ্যায় আমাদের কোনো পার্সেন্টেজ পড়বে না। এখনও কোনো ইউনিভার্সিটির ভিসি, এখনও কোনো উচ্চ পদাসীন কোনো ব্যক্তি আমাদের সমাজের নাই। যেটুকু শিক্ষা আমাদের তাতেই হাই স্কুল, কলেজ লেভেল পর্যন্ত। এখন ইউনিভার্সিটি স্তরে কিছু কিছু ছেলে মেয়ে পড়ছে এবং তার সঙ্গে কিছু অধ্যাপকও নিয়োগ হচ্ছে। নিঃসন্দেহে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা সাহিত্য সংস্কৃতির জগতে কোনো কুর্মীর নাম পাবেন না। সঙ্গীত জগতে কোনো বিশেষ জায়গায় বলছি এদের উপস্থিতি নাই। এরা স্বভাবতই একটা চাপা এই ক্ষোভ বেদনা থেকে নিজের সব অস্তিত্ব সম্বন্ধে এরা সন্দিহান হয়ে পড়ে যে আগামী দিনে আরও এরা হয়তো পিছিয়ে পড়বে, এমন ভাবনা থেকে তাহলে আমার পরিচয় কি, আমার জাতিসত্তার স্বীকৃতি আমি পাবো কিনা সরকারের কাছ থেকে, বা এই যে মানে সংরক্ষণ যেটা শিক্ষা, চাকরি, শিক্ষা সমস্ত ক্ষেত্রে বলছি, এই সংরক্ষণের সুযোগ পাওয়ার জন্য এরা যথারীতি আন্দোলন শুরু হয়। এটা ঘটনা। আচ্ছা, মানে যে শিডিউল ট্রাইবের পার্ট ওনারা আগে ছিলেন, হ্যাঁ, সেই দাবিটা মানে আবার উঠছে যে আমাকে তাকে সাঁওতাল, মুন্ডা, ওরা খেড়িয়ার মতন আমাকে শিডিউল করা হোক। শিডিউল হইলে আমি সেই সংরক্ষণ পাবো, সেই সুযোগ সুবিধা পাবো এবং আমাদের অগ্রগতি স্বাভাবিক হবে বা মূল স্রোতের দিকে আমরা যেতে পারবো। এটা একটা মূল বিষয়। কিন্তু এই চেতনার থেকেই সমাজ আন্দোলনের সৃষ্টি এবং তাতে সমাজ ব্যাপক সাড়া দিয়েছে, অস্বীকার করবো না, ব্যাপক সাড়া দিয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজ নেতা নানা বিভ্রান্তিমূলক কথা বলতে পারেন, রাজনৈতিক স্বার্থ তারা আদায় করতে পারেন, নানা স্বার্থসিদ্ধিও হতে পারে, সেটা বিষয়ে আমি কিছু বলতে পারবো না, বা এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নাই। কিন্তু আমি একজন সংস্কৃতির মানুষ হিসাবে আমার এইটা বুঝেছি যে এই জাতির নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, এর অতীত ঐতিহ্য আছে, জাতিসত্তা আছে। এইগুলো যদি সংরক্ষিত হয়, এইগুলো যদি স্বীকৃতি পায়, তাহলে সেগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান জিনিস হবে এবং সেটা মূল স্রোত, মূল সভ্যতা, সংস্কৃতি, শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গ্রহণীয়। যেমন এই যে ঝুমুর চৌ, এর 90% শিল্পী হচ্ছে কুর্মী। আচ্ছা, মানে কুর্মী সম্প্রদায় শুধুমাত্র মাহাতো মানুষদেরকে নিয়ে তৈরি না, এমন কোনো না, মাহাতোটা পদবী মাত্র। আমাদের জাতি কুর্মী, মাহাতো কোনো কুম্হারও মাহাতো পদবী আছে। অনেক কুইরিরা মাহাতো লিখে, সুতরাং মাহাতো বললে গোয়ালারা মাহাতো লিখে। মানে ওনারা কি কুর্মী সম্প্রদায়ের না বলা যাবে না, জাতি হিসাবে, সম্প্রদায় না, সম্প্রদায়টা আলাদা। কিন্তু জাতি যদি বলেন, জনগোষ্ঠীগত যে মানে যেটা ব্যাপার, সেটাতে কিন্তু আমরা কুর্মী। আচ্ছা, তাহলে ওনারা ওই ইয়েটা পাবেন না, ওই সংরক্ষণ? না, পাবে না, মাহাতো হলি পাবে না। তো সেটা এইটার আইডেন্টিফিকেশনটা কি করে হবে যে কে আসলে মানে প্রাপ্য আর কে নয়? না, প্রাপ্য এরা তো চাইছে, গোটা সমাজটাই ধরতে গেলে এদের খুব একটা বেশি উপর নিচে কেউ না। আচ্ছা, আমাদের গোটা পুরুলিয়া ঢুঁড়ুন, আপনি কোনো ব্যবসায়ী পাবেন না কুর্মী। আচ্ছা, হ্যাঁ,
কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী নেই, এখানে কোটিপতি আপনি পাবেন নাই, মানে এদের সামাজিক অর্থনৈতিক স্তরে এক লেভেলে, শিক্ষার লেভেলে প্রায় এক। আবার কর্মী কোনো ভূমিহীন হয় না, মানে যেহেতু এরা চাষি, কম হলেও এক মানে কাঠা হলেও তার জায়গা থাকবে। এই হচ্ছে এদের অবস্থান এবং পরিচিতি। সুতরাং এরা এইভাবে দাবিটা করছে বা সমর্থন করছে সমাজ, যে আমরাকে সংরক্ষণ দেওয়া হোক, আমাদের ভাষা সংস্কৃতি সংরক্ষণ দেওয়া হোক। কারণ এরা একটা প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, ভাষা আজও বুকে আগলে রেখেছে, সেটা যেন রক্ষা পায়। আচ্ছা, এই দাবিটার যে আন্দোলনটা, এটা কি অনেক পুরনো নাকি? না, 1930 সাল, এটা আমাদের খুব একটা পুরনো নয়, 1970-এর দশকের প্রথম থেকে শুরু হয়। আর আচ্ছা, 70-এর দশকের প্রথম থেকে, মানে এই যে আন্দোলন প্রায় অনেকদিন হয়ে গেল, 40-50 বছর হয়ে গেল। এই যে আন্দোলনগুলো আমরা বর্তমানে দেখছি, এটা আগের থেকেই চলে আসছে। হ্যাঁ, চলে আসছে, মানে অনেকদিন হয়ে গেল। দাবিটা অনেকদিন ধরেই দাবিটা অনেকদিন থেকে, কিন্তু এই রূপটা ছিল না তখন। গোটা সমাজ জাগে নাই বা এর প্রয়োজনীয়তা বুঝে নাই, ব্যাপারটাই। এখন কিন্তু গোটা সমাজেই যুক্ত হয়েছে, অস্বীকার করা যাবে না। বর্তমানে সরকার থেকে কোনো রকম কোনো সাড়া পাওয়া যাচ্ছে? সারা অর্থে আশ্বাস তো অবশ্যই, তারা তো সহানুভূতিশীল, যে আমরা সহানুভূতিশীল, কিন্তু পদ্ধতিগত তো নানান ব্যাপার আছে। রাজ্য সরকার থেকে অ্যাপ্রুভ হয়ে বা এখান থেকে পাস হয়ে সেন্ট্রালে যাবে, তারা সেখানে দেবে, সেখানে আবার পার্লামেন্টে পাস হওয়ার ব্যাপার আছে, মানে প্রসেসগত ব্যাপার। হ্যাঁ, এবং স্বীকৃতির ব্যাপার, যে আমি করব, এটাও চাই। তো এই পদ্ধতিগত ব্যাপারেই কিছু আটকে আছে। আইনগত ব্যাপারটা একটা বড় ব্যাপার, তো এই জিনিসটা এই জায়গায়। আচ্ছা আচ্ছা, অনেকটাই আমরা মানে স্পষ্টতা পেলাম আপনার উত্তর থেকে। এরপরে রীতিমতো আমাদের সাধারণ প্রশ্নগুলি সবই সম্পূর্ণ, এবং আপনার উত্তরগুলো পেয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এবার আমাদের প্রতিটি পডকাস্টে এটি আমরা একটা পাঠ করে থাকি, যে আমাদের পূর্ববর্তী যিনি গেস্ট ছিলেন, যিনি স্পিকার ছিলেন, যিনি বক্তা ছিলেন, উনি আপনার জন্য একটি প্রশ্ন করে গেছেন, এবং আপনার পরবর্তী বক্তা কে হবেন এটি না জেনে আপনাকে তার প্রতি একটি প্রশ্ন করতে হবে। সেটি যে কোনো বিষয় নিয়ে হতে পারে। তো আপনার পূর্ববর্তী যিনি গেস্ট ছিলেন, যিনি বক্তা ছিলেন, উনি আপনার প্রতি একটি প্রশ্ন করেছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আমাদের মানে যারা ছাত্র সমাজ তাদের প্রতি এনাফ শিক্ষা প্রোভাইড করছে? যদি না করছে, তাহলে আমরা কীরকমভাবে এটাকে চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি বলে আপনার মনে হয়? আর তারপর আপনি আপনার প্রশ্নটি। না, এটা পরিষ্কার। এখন যে কোনো চিন্তাশীল মানুষ, শিক্ষিত মানুষ কিন্তু বলছে যে এখন ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা যেটা, এটা অনেকটাই অপূর্ণ, অনেকটাই অপূর্ণ। যেটা হচ্ছে কি, আমরা এটা বস্তুকেন্দ্রিক, মানে ভোগবাদী শিক্ষা ব্যবস্থা, ভোগবাদী। আমি চাকরি পাবো কিনা আমার গোটা শিক্ষার লক্ষ্যটাই তাই। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমি শিক্ষা, অর্থ আমার জুটলেও কিন্তু আমি জীবনে শান্তি পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি পরিবার জীবন, সংসার জীবন সঠিকভাবে পালন করবো কিনা তারও আমি কিছু শিক্ষা সেখানে নাই। আমার কাছে এটা একটা বড় মানে আমার ভাবনা। এই প্রশ্ন যে করেছেন ভদ্রলোক, নিঃসন্দেহে তার সঙ্গে আমি এই বিষয়ে একমত। শিক্ষা হবে কিন্তু জীবনের শিক্ষা, জীবন সম্পূর্ণ জীবনের মানে যদি আমি না বুঝি, তাহলে শিক্ষা আমার অসম্পূর্ণ। একজন বিএমএ পাস করলো, তারপর দেখা গেলো এমন কিছু সে কাজ করলো যা শিক্ষার সম্পূর্ণ বিপরীত, তাহলে আমি তাকে শিক্ষিত বলবো কেন? এটা তো ঘটছে, তাহলে আমি শিক্ষিত বলবো কেন? তাহলে শিক্ষা বলতে তার ডেফিনেশন আলাদা হয়ে যায়। আমি একজন সমাজ, সাধারণত আমার ছেলে শিক্ষিত মানে কি, সব দিক থেকে যোগ্য। বাপ তো সেটা ভাববে, একটা মূর্খ ভাব, বাবা বলে বুক ফুলাইম বলে যে আমার ছেলে শিক্ষিত, তার মানে সে আমার থেকে সর্বতভাবে যোগ্য হয়েছে, অর্জন করেছে। কিন্তু দেখা গেল সে সব দিক থেকে অযোগ্য হতে পারে। সুতরাং শিক্ষার এই পূর্ণতার দিকটা আমাদের ভাবা উচিত। চরিত্র একটা দিক, এর সঙ্গে হচ্ছে কি ভারতীয় ঐতিহ্য, পরম্পরা, সমাজের শিক্ষা চেতনার যে ধারা, আমরা তার থেকে শিক্ষাকে পৃথক করছি কিনা এটা ভাবনার বিষয় আছে। আমার মা লেখাপড়া শিখে নাই, সে বলেছে বাবা তোমার বাবাকে প্রণাম করো, এটাও তো শিক্ষা। কিন্তু কোনো স্কুলে যাই আমি টিচারকে প্রণাম করি নাই, বরঞ্চ টিচারের সামনে এখন আমার বিড়ি খাওয়ার ব্যাপারটা আমার কাছে মানে বড় একটা মনে হচ্ছে, যেমন এইটাই এখন আধুনিক চেতনার প্রকাশ। তো শিক্ষার ডেফিনেশন কি, শিক্ষা সঠিক কি, এটা বড়
অনেক বড় প্রশ্নের ব্যাপার। এটা আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ভিত্তি করে শিক্ষা সব হওয়া উচিত আমার ধারণা যেটা। কারণ ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে জীবনবোধ, জীবনচর্যা, সার্বিক জীবনের মূল্যায়নের একটা অসামান্য দিক আছে, সেটাকে স্বীকার করা যাবে না। এবং পরবর্তী আপনি আপনার যে পরবর্তী গেস্ট তাকে কি প্রশ্ন করতে চাইবেন, কি যে কোনো প্রশ্ন আমি কি করব এটা আমি মাথায় তো আগে ভাবিয়েই নেই। তো আমার একটা বড় প্রশ্ন থাকছে যে যারাই পরবর্তী বক্তা হিসেবে আসবেন তারা আমাদের এই সংস্কৃতি, আমাদের এই সভ্যতার সংস্কৃতিকে তুলে ধরার জন্য কিছু করবেন তো? আচ্ছা কি করতে চান? হ্যাঁ, তারা হ্যাঁ, এইটা আমার স্বাভাবিকভাবে আসছে। আর এর সাথে আমাদের আজকের পডকাস্টটি কমপ্লিট। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময়। নমস্কার সবাইকে, দর্শক শ্রোতা প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা। আপনার এতটা সময়, এতটা জ্ঞান আমাদের সাথে আপনি শেয়ার করলেন আজ, যার জন্য আমরা সবাই অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। ঝুমুর সম্বন্ধে আমাদের অনেক আইডিয়া ক্লিয়ার হলো। কারণ ঝুমুর নিয়ে আমরা কেউই এতটা জানতাম না যতটা আপনার কাছে আমরা প্রতিদিন জানতে পারলাম। এতটা সুযোগ এবং সময় জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করবো এভাবে আমাদের পাশে থাকবেন আপনি। আমিও ধন্য বিষয়টাকে তুলে ধরার তো একটা সুযোগ এটা আমার কাছেও। আমাদের আশীর্বাদ করেন যেন আমরা আরও এইসব বিষয়গুলো একদম একদম আশীর্বাদ না হলেও ভালোবাসা এবং ইয়ে থাকলেও, আমার প্রেরণা থাকলেও, মানে আমি চাই যারা তরুণ, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা এই বিষয়ে আগায় আসে, আমি ভীষণভাবে খুশি হই তারা আরও আগের অগ্রগতি ঘটুক, তারা আগের দিকে নিয়ে চলুক আমার সংস্কৃতি। আমরা কিভাবে আলাদা পারবো সেই গাইড আমাদের করতে থাকবেন দয়া করে। আচ্ছা ওকে, আমার সাধ্য মতো অবশ্যই অবশ্যই। ধন্যবাদ, থ্যাংক ইউ।
শত